তো আমরা এখন আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জিতে চলে আসতেছি। তো এটাকে অনেক সময় আয়োনাইজেশন পটেনশিয়ালও বলে, মানে বাংলায় বলে আয়নীকরণ বিভব। যেমন বাংলায় কিন্তু অনেক সময় আয়নীকরণ বিভব এটাও বলা হয়। আবার বানানটা হসি মানে দীর্ঘিনা থেকে হিসি থাকতে পারে, ঠিক আছে। আর ইংলিশে বলা হয় IONIZATION পটেনশিয়াল, PIAL আয়নাইজেশন পটেনশিয়াল। তাহলে সংক্ষেপে কি দাঁড়াইলো, এটাকে কি বলে, আইপি তাহলে দাঁড়াইলো নাকি, সংক্ষেপে আইপি। তাহলে বিভিন্ন বইয়ে আয়নীকরণ বিভব বা আয়নাইজেশন পটেনশিয়াল বা আইপি, আর কিছু বইয়ে হয়তো বা আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি। তবে এটাও ঠিক বানানটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, এখানে জেড এর জায়গায় অনেক জায়গায় এস এ আছে, অর্থাৎ এটা নিয়ে কোনো মাথা ব্যথার কিছু নাই। তবে উইকিপিডিয়া আমাদের বলতেছে এই দুটি শব্দের মধ্যে আয়নীকরণ শক্তি শব্দটাই বেশি ইউজ হচ্ছে ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে বেশি করে ইউজ হচ্ছে। তো আয়নীকরণ শক্তির বিষয়টা আমরা এই যে অনেক কথা লেখা হয়েছে, এগুলো কথা আমরা পরে আসবো। আপাতত আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে আয়নীকরণ শক্তি জিনিসটা আসলে কি কি জিনিস এটা, হ্যাঁ? আগে বোঝানোর চেষ্টা করি এই ফাঁকা জায়গাতে, দেখি একটু কি হয়। ধরে নিলাম এক্স নামের একটা মৌল আছে। এই এক্স নামের মৌলের অসংখ্য শক্তি স্তর আছে। তুমি জানো যে কোনো মৌলেরই অসংখ্য শক্তি স্তর আছে, আর লিখলাম না, অনেকগুলো থাকতে পারে। ধরে নাও এই শক্তি স্তরটা অসীম শক্তি স্তর, অসীম। তো অসীম শক্তি স্তর বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এমন একটা শক্তি স্তর যেই শক্তি স্তর এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল নাই বললেই চলে। আমরা আবারও বলতেছি, ধরে নিলাম এক্স নামের একটা মৌল আছে, এক্স নামের একটা মৌল আছে, এই মৌলের অসংখ্য শক্তি স্তর আছে। শুধু এক্স কেন, যে কোনো মৌলেরই অসংখ্য শক্তি স্তর থাকতে পারে। তো মানুষ যদি প্রশ্ন করে তাহলে আপনি সোডিয়ামটা কেন 3 নাম্বার শক্তি স্তর পর্যন্ত লিখেন বলেন তো, এই যে এখানে একটা লিখেন, এখানে মাঝখানে 8টা, তারপরে এখানে 2টা কেন লিখেন? আমরা তখন বলবো যে এইখানেও অনেকগুলো শক্তি স্তর আছে, লিখি না কেন, প্রয়োজন হয় না, তাই তুমি লিখতে চাইলে লিখো, সমস্যা নেই তো। আমাদের ইলেকট্রন পাওয়া যায় 3 নাম্বার কক্ষপথ পর্যন্ত, তো আমি ওগুলো লিখবো কেন, সময় নষ্ট করবো কেন? তাহলে যে কোনো মৌলেরই অসংখ্য শক্তি স্তর থাকতে পারে। ধরে নিলাম এক্স নামের একটা মৌল, তার অসীম শক্তি স্তর বলতে এই শক্তি স্তরটাকে বোঝাচ্ছি। এখন এই অসীম শক্তি স্তরে আমরা নিয়ে যাব, মনে করো এই এক্স নামের মৌলটার এইখানে একটা ইলেকট্রন আছে লাস্ট, আর ইলেকট্রন নাই, মনে করো এখানে আছে 2টা, তারপরে শেলে আছে 8টা, 1 2 3 4 5 6 7 8, আর এখানে আছে একটা। এখন এই ইলেকট্রনটাকে আমি অসীমে নিয়ে যেতে চাচ্ছি। অসীম নামে একটা শক্তি স্তর আছে, যে শক্তি স্তর আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল থাকে না বললেই চলে। এখন আমি যদি এই ইলেকট্রনটাকে অসীমে, মানে এই লাস্টের ইলেকট্রনটাকে অসীমে নিয়ে যাই, এমনি এমনি যাবে না তো, সে তো স্থিতিশীল ছিল, তার মানে তাকে কিন্তু আমাকে কি দিতে হয়েছে, তাপ দিতে হয়েছে, হিট দিতে হয়েছে, শক্তি দিতে হয়েছে। তারপরে কিন্তু এই শক্তি, এই ইলেকট্রনটা সেই শক্তি গ্রহণ করে ওই দিকে চলে গেছে। আমি যদি আমার মতো করে বলি একটু, এই যে এক্স থেকে তাহলে একটা ইলেকট্রন যদি বের হয়, নিজের বিবেককে বলো, চিন্তা করো তো, এই ইলেকট্রনটা অসীমে নিয়ে যেতে হবে না? তো অসীমে নিয়ে গেলে কিন্তু সে কিন্তু এক্স প্লাসে কনভার্ট হবে, হবে না? এখন এই ইলেকট্রনটা কি সহজে গেছে না আমি জোর করে নিয়ে গেছি? আমি জোর করে নিয়ে গেছি, আমি তাপ দিছি। এখন তাপটা সে শোষণ করছে, শোষণ করে ওই দিকে চলে গেছে। এখন যে বিক্রিয়া তাপ শোষিত হয়, যে বিক্রিয়া তাপ শোষিত হয় সেটাকে কোন বিক্রিয়া বলে মানুষ? তাপহারী বিক্রিয়া বলে না? 9-10 অধ্যায় 7, যে বিক্রিয়া তাপ শোষিত হয় তাপহারী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে 9-10 এর স্যাররা তোমাদের বলছিল যে ডেল্টা এস এর মানটা পজিটিভ হয়। কথাকে বুঝতে পারছো? তো ধরে নাও সোডিয়ামের এই লাস্টের যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে অসীমে নিয়ে যাচ্ছি, ধরে নাও এটা হচ্ছে অসীম শক্তি স্তর। জাস্ট চিন্তা করো, তাহলে অসীম মানে এমন একটা শক্তি স্তর বোঝাচ্ছে যে শক্তি স্তর এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল নাই বললেই চলে। এখন এই ইলেকট্রনকে তো অসীমে নিয়ে যাবো, এমনি এমনি যাবে না, তাকে তাপ দিতে হবে, তাকে হিট দিতে হবে, তাকে তাপ দিতে হবে, তারপরে সে শোষণ করে, তাপ শোষণ করে ওই দিক দিয়ে চলে যাবে। এখন যদি যায় তাহলে কি হবে? তাহলে ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু সোডিয়াম প্লাসে কনভার্ট হবে। আমরা কিন্তু এখনো আয়নীকরণ শক্তি সম্পর্কে কিচ্ছু বলি নাই, জাস্ট শুধু উদাহরণেই বলতেছি। এখন বলতেছি কোনো মানে সহজ বাংলা, খাঁটি বাংলা, গ্রামের ভাষায় বলতেছি আমি। তো এক্স নামের একটা মৌল আছে, কোনো একটি মৌলের সর্ববহী স্তরের একটি ইলেকট্রনকে, কয়টি, অসীমে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, শক্তি তো প্রয়োজন হবেই, সেই পরিমাণ শক্তিটাকে মানুষ বলে আয়নীকরণ শক্তি। এবং এটাকে মানুষ প্রথম আয়নীকরণ শক্তি বলে, যেহেতু আমি একটা ইলেকট্রন নিয়ে যাচ্ছি। আমি যদি এরপরে আরো একটা ইলেকট্রন নিয়ে যাই তখন হবে, বলবে মানুষ দ্বিতীয় আয়নীকরণ শক্তি। 9-10 তো আমাদের শুধু আয়নীকরণ শক্তি ছিল, প্রথম দ্বিতীয় তৃতীয় নামে কোনো কথা ছিল না, তাই না? যার নাম আয়নীকরণ শক্তি তার নামই হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, কথা বুঝে নিতে হবে, ঠিক আছে? তার মানে এখানে যে একটা ইলেকট্রন আমরা নিয়ে যাচ্ছি,
একটা ইলেকট্রন নিয়ে যেতে যে শক্তি দিতে হচ্ছে সেই পরিমাণ শক্তিটাকেই মানুষ বলে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি মানেই আমরা বুঝে নেব উনি প্রথম আয়নীকরণ শক্তি বুঝাচ্ছে। এবং এখানেও কিন্তু আমরা ডেল্টা এসটা পজিটিভ পাবো, ডেল্টা এসটা পজিটিভ পাবো। কেন? এটা তাপহারী বিক্রিয়া, আছে তাপহারী বিক্রিয়া কি হয়? তাপের শোষণ ঘটে। তো এটা হচ্ছে আমাদের সহজ একটা কথাবার্তা, আমরা অফিসিয়াল কথাবার্তা অবশ্যই বলবো। যেমন গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরণ শক্তি বা বিভব বলে। দুটোই পাওয়া যায়, আয়নাইজেশন পটেনশিয়াল মানে আয়নীকরণ বিভব, আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। তো এখন যেটা বলতে চাচ্ছি আমি, আশা করি ভাষাটা খুব কঠিন বোঝা যাচ্ছে। চিন্তা করো, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মল বিচ্ছিন্ন পরমাণু, দেখো তো এটা একটা পরমাণু কিনা এবং সেটা গ্যাসীয় অবস্থায় আছে কিনা। এখান থেকে 1 মল ইলেকট্রন, মানে এই যে 1 আছে না সামনে, মানে কিছু নেই, মানে তো 1 মল ইলেকট্রন, এটাই বোঝাচ্ছে। 1 মল ইলেকট্রনকে অপসারণ করতে 1 মল, এটা কিছু নেই মানে কি 1 মল ধনাত্মক গ্যাসীয় আয়নে কনভার্ট করতে হবে। দেখো 1 মল ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মল ধনাত্মক আয়নে, গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মল ধনাত্মক আয়নে, কথা কি বুঝতে পারছো? ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাহলে এই উদাহরণের শক্তির প্রয়োজন কত হয়েছে? 496 কিলোজুল পার মল। এই শক্তিটাকে মানুষ বলতেছে ওই সোডিয়ামের আয়নীকরণ শক্তি বা প্রথম আয়নীকরণ শক্তি। তো এটাকে মানুষ অনেক সময় কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আইপি দ্বারাও প্রকাশ করে, যেমন মহসিন স্যারের বইয়ে আইপি দ্বারা প্রকাশ করছে, হাজারি স্যারের বইয়ে ইআই দ্বারা প্রকাশ করছে। ওই যে ইআই আয়নাইজেশন এনার্জি, আইপি আয়নাইজেশন পটেনশিয়াল, দুটাই পাওয়া যায়। আবার কিছু বইয়ে দেখবা যে ডেল্টা এস দ্বারা লিখছে, ডেল্টা এস। তো যা হোক সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে এখানে তাপের শোষণ ঘটে, যেটা আমরা ছবির দিকে তাকাইলাম, তুমি একটু গবেষণা করে দেখো, এখানে কিন্তু তাপের কি ঘটে? তাপের শোষণ ঘটে। তাপের শোষণ ঘটলে কি বিক্রিয়া হয়? তাপহারী বিক্রিয়া বা তাপহারী প্রক্রিয়া হয়। আর তাপহারী প্রক্রিয়া ডেল্টা এসটা কি হয় বলো দি? ডেল্টা এসটা পজিটিভ হয়। এর নাম হচ্ছে এমসিকিউ। এমসিকিউ আসবে আয়নীকরণ শক্তি তাপ উৎপাদী না তাপহারী। যা হোক, এরপরে আরো কিছু কথা লেখা হয়েছে, যে কথাগুলো আমি তখন বলবো না, আগে এখানে কথাবার্তা আলোচনা করবো, আরো ছবি আঁকবো, আমি কথাবার্তা বলবো, তারপরে বাকি কথাগুলো আমি বলবো। যেমন তুমি একটু তাকাও, এবার মোটামুটি একটা প্রাথমিক ধারণা হয়ে গেছে। তো আমরা যদি এখানে আরো একটা উদাহরণ দেই, মানে এই কথাগুলো আমি আবারও বোঝাবো, এই যে 2, 3, 4 এগুলো কি গ্যাস সব বোঝাবো, তার আগে আমি এখানে একটা কথা বলবো তোমাকে। সোডিয়ামের 3টা কক্ষপথ তুমি পাও, সেটা জানো, এবং অসংখ্য শক্তি থাকতেও পারে, যেটা কিছুক্ষণ আগে বলে আসলাম। এবং এই ইলেকট্রনকে আমরা অসীমে নিয়ে যেতে চাচ্ছিলাম, মনে আছে কি কারো? মনে আছে। এবং এটা তো অসীম শক্তি স্তর, আমরা কিছুক্ষণ আগে বললাম। ধরে নিলাম এই অসীম শক্তি স্তরে নিয়ে যেতে আমাদের 496 কিলোজুল তাপ শক্তি দিতে হচ্ছে। জাস্ট এক্সাম্পল ধরে নাও 496 কিলোজুল তাপ শক্তি দিতে হচ্ছে। তাহলে এই উদাহরণে সোডিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে 496 নাকি? এরপরে পাশের যে মৌলটা আছে, তুমি এর পাশের মৌলকে ম্যাগনেসিয়াম নাকি? তো দেখো এখানে 1, 2, 3, যে কোনো মৌলেরই অসংখ্য শক্তি স্তর থাকে, অসংখ্য, যেটাকে যখন আগে বললাম। তো এখানে জানো তুমি 2টা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটাকে আমি অসীমে নিয়ে যাব, নিয়ে যেতে যে পরিমাণ শক্তি লাগবে। তো এখন চিন্তা করো, যেহেতু আমরা পরমাণুর আকার পরে আসছি, বাম থেকে ডানে গেলে আকার কমে যায় বলছিলাম, এবং কেন কমে যায় সেটাও আমরা বলছি, যে আকর্ষণ বল বৃদ্ধি পায়, এর তুলনায় আকর্ষণ বল বেশি হয় বলা হয়েছে না? তো আকর্ষণ বল যদি বেশি হয়, চিন্তা করো এখানে 496 পরিমাণ শক্তি দিছি আমি, তারপরে এটা সরাইতে পারছি। 496 দিতে হবে না কম দিতে হবে না বেশি দিতে হবে? বেশি দিতে হবে। কি কারণে? কারণ এর আকর্ষণ বলটা বেশি, শক্ত করে ইলেকট্রনগুলোকে ধরে আছে, জোর করে নিয়ে যেতে হবে আমাকে। তো ধরে নাও, জাস্ট এক্সাম্পল, আমি বানিয়ে দিচ্ছি মানগুলো। ধরে নাও 750, জাস্ট এক্সাম্পল 750। এবং এই পরিমাণ শক্তিটাকে বলছিলাম আমরা ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। এরপরে যদি আমি এটাকে নিয়ে যাই, তখন বলবে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। কথা কি বুঝতে পারছো? এরপরে যদি কাউকে নিয়ে যাই, তখন তৃতীয় আয়নীকরণ শক্তি পাবো আমরা। আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি, বাম থেকে ডানে দেখো তো একই পর্যায়ের মানুষ কিনা, একই পর্যায়ের মানুষ। তার বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, বোধহয় দেখতে পাচ্ছি এই ছবি থেকে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আমি একটু এর নিচে আসি তো, সোডিয়ামের নিচে কে আছে? পটাশিয়াম আছে, এটা না? আমি একটু গবেষণা করে দেখি, পটাশিয়াম আছে 1, 2, 3, 4,
একটা ইলেকট্রন থাকে, আর যে কোনো মৌলের অসংখ্য শক্তি স্তর থাকে। ধরে নিলাম এটা অসীম শক্তি স্তর। এখন এটাকে আমি অসীমে নিয়ে যাব, যে পরিমাণ শক্তি দিতে লাগবে সেটাই নাকি আয়নীকরণ শক্তি। এটাই যদি সত্য কথা হয়, তাহলে এখানে 496 দিছি আমি, জাস্ট আমার মতো করে আমি বানিয়ে বানিয়ে ধরছি 496। এখানে 496 দিব না কম দিব না বেশি দিব? কম দিব। কারণটা কি? এই দুজনের মধ্যে এর আকর্ষণ বল কম, এই কারণে কম দিলেই হবে, আকর্ষণ তোমার শক্তি কম দিলেই হবে। তো ধরে নাও যে 300, জাস্ট এক্সাম্পল, 300 কিলোজুল শক্তি দিচ্ছি, তারপরে ওইদিকে চলে যাচ্ছে। তাহলে এইটাকেই যদি আমরা পটাশিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ শক্তি বলে থাকি, এই লজিকের ভিত্তিতে যত আমরা উপর থেকে নিচের দিকে যাব, তত আমাদের আয়নীকরণ শক্তির মান কমে যাবে। এবার আসি আমাদের আমাদের কাজগুলোতে। কি বলা হয়েছে এখানে 2 নম্বর পয়েন্টে? বাম থেকে ডানে নাকি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এখন কেন বৃদ্ধি পায় আমরা যদি সংক্ষেপে আমাদের মতো করে লিখতে চাই, তাহলে দেখবো বাম থেকে ডানে আমাদের প্রোটন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। কথা তো ঠিকই আছে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। এখানে 11টা প্রোটন, 12টা প্রোটন, 11টা ইলেকট্রন, 12টা ইলেকট্রন। আচ্ছা, তার মানে এই কথা ঠিক আছে। এরপরে এদের কি জন্য বৃদ্ধি পায়? আকর্ষণ বল বৃদ্ধি পায়। আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কারণে শেষের যে ইলেকট্রনটা সেটাকে অসীমে নিয়ে যাওয়া একটু কঠিন হয়, অনেক বেশি শক্তি দিতে হয়। এই কারণে ওই শক্তিটাকে তো আমরা আয়নীকরণ শক্তি বলি, যার কারণে এর আয়নীকরণ শক্তিও বেশি হয়ে যায়। এটা একটু কষ্ট করে মনে রাখা উচিত। 9 হতে এই টাইপের কিছু ছিল বা কম ছিল তথ্য, কাজে লাগবে এমসিকিউ সলভ করার সময়। এরপর চলে আসি 3 নম্বর পয়েন্টে। কি বলা হয়েছে? উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি তোমার কমে যায়। এই ছবি যদি তাকে আমরা উপর থেকে নিচে যত যাচ্ছি আমরা আয়নীকরণ শক্তি কমে যাচ্ছে। এবং কেন কমে যাচ্ছে আমরা যদি সংক্ষেপে আমাদের মতো করে বলি, তাহলে বলবো নিউ অরবিট, শক্তি স্তর, নিউ অরবিট সৃষ্টি হয়, নিউ অরবিট সৃষ্টি হয়, নিউ অরবিট যুক্ত হয় বা সৃষ্টি হয়, যার কারণে আকর্ষণ বলটা কি হয়? কমে যায়। আর আকর্ষণ বলের সাথে আমাদের আয়নীকরণ শক্তির সম্পর্ক সমানুপাতিক। তো এটা যদি কমে যায়, নিশ্চয়ই তোমার আয়নীকরণ শক্তিও কমে যাবে। এমসিকিউ সলভ করতে আমাদের কিন্তু এটা অবশ্যই কাজে লাগবে। কথা কি বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা 4 নাম্বার পয়েন্টে আসবো। তার আগে এটা একটু ঠিক করে নিই আমি, এটা অ্যাটম হবে, এটিএম না, অ্যাটম, এটিওএম, অ্যাটম ইনভার্সন পরে বলতেছি এখানে যখন আসবো। এরপরে 4 নাম্বার দেখো কি বলা হয়েছে, এটা 4 নাম্বার পয়েন্ট, যে সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস তৈরি হলেও নাকি সোডিয়াম প্লাস প্লাস পটাশিয়াম প্লাস প্লাস তৈরি হয় না। মূলত এই টাইপের প্রশ্ন অনুধাবনে পাওয়া যায়, দুইভাবে আসতে পারে। সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি কেন, অথবা পটাশিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি কেন, এভাবেও প্রশ্ন আসতে পারে। আমি একটু মানগুলো লিখে দিচ্ছি। তাহলে আমরা মানগুলো দেখতে পাচ্ছি এখন, যে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি +496, পটাশিয়াম হচ্ছে 419, +419, প্লাস তো হবেই, যত তাপ হারির ব্যাপার স্যাপার আছে এখানে। এবং সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি দেখতে পাচ্ছি 4562, আর পটাশিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে অনেক বেশি, +3051। এখন কেন এই কাহিনীগুলো হচ্ছে আমরা যদি ঠান্ডা মাথায় একটু বলি। মনে করো এই যে সোডিয়াম, এখান থেকে একটা ইলেকট্রন বের করা আমার জন্য সহজ। কেন? এখানে ইলেকট্রন সংখ্যা পাবো আমি 11টা, এখানে ইলেকট্রন সংখ্যা পাবো আমি 10টা। এই জিনিসটা হচ্ছে নিয়নের মতো আচরণ করে। Na+টা কার মতো আচরণ করে? নিয়নের মতো, মানে স্থিতিশীল আচরণ করে। এখন এই স্থিতিশীল মতো যদি আচরণ করে, এখান থেকে আরো একটা নিয়ে যাওয়া আমার জন্য কঠিন খুব। সে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতেছে, এখান থেকে আরো একটা জোর করে নিয়ে যেতে চাচ্ছি, মানে আমি যেটা বলতে যাচ্ছি, এই যে Na+ থেকে আরো একটা নিয়ে যাওয়া কঠিন না? এই স্থিতিশীলতাকে আমাকে ভাঙতে হবে না? এই স্থিতিশীলতাকে ভাঙতে হবে, তারপরে ইলেকট্রন নিয়ে যেতে হবে, এবং তারপরে নাকি Na++ অথবা Na2+ হতে পারে, যেটা একটা ইন্ডাস্ট্রির পক্ষে এত বেশি তাপ শক্তি দেওয়া খুবই কঠিন। তাই আমাদের প্রশ্ন আসে যে Na+ তৈরি হলেও Na++ বা Na2+ তৈরি হয় কিনা, অ্যান্সার এমসিকিউ হয় না। এরপরেও যদি বলে অনুধাবনে যে প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে এটার দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি কেন, তখন ওই সেম ব্যাখ্যাই দেবো যে স্যার এ হচ্ছে নিয়নের মতো আচরণ করে, বা নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে, বা অনেক স্থিতিশীলতা অর্জন করে। এখান থেকে এই স্থিতিশীলতা ভেঙে আরো একটা ইলেকট্রনকে অসীমে নিয়ে যেতে আমরা সহজে পারবো না, তাই অনেক বেশি হিট দেওয়ার প্রয়োজন হয়, শক্তি দেওয়ার প্রয়োজন হয়, যার কারণে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়ে যায়।
সেম ব্যাখ্যা পটাশিয়ামের ক্ষেত্র, কোনো 19-20 নেই। সেম ব্যাখ্যা পটাশিয়ামের ক্ষেত্র, কোনো 19-20 কিচ্ছু নেই এখানে, সেম ব্যাখ্যাই তোমাকে দিতে হবে এখানে। সেম ব্যাখ্যা আবার কি, তুমি তাকাও এখানে, পটাশিয়াম যখন তুমি একটা ইলেকট্রন ত্যাগ করবা সে কিন্তু কে প্লাস হবে। তুমি জানো কে প্লাস মানে সে কার মতো আচরণ করে বলে দিই এবার, আর্গনের মতো আচরণ করে। এ কি স্থিতিশীল অবস্থায় আছে না? এখন স্থিতিশীল অবস্থায় আছে। এখন এখান থেকে আরো একটা ইলেকট্রন বের করা, কে প্লাস থেকে আরো একটা ইলেকট্রন বের করা আমার জন্য খুবই কঠিন। যেটা কে প্লাস প্লাস বলতে পারো তুমি, বা K2+ বলতে পারো। অর্থাৎ এই স্থিতিশীলতা ভেঙে তোমাকে কাজ করতে হবে, যেটা তোমার জন্য খুবই কঠিন, অনেক বেশি তাপ শক্তি দিতে হবে, তারপরেই যাবে, না হলে যাবে না। যেহেতু সে আর্গনের মতো, এই লোকটা আর্গনের মতো আচরণ করতেছে, নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতেছে। তাই তোমাকে এখন এই সোডিয়াম প্লাস বলো বা পটাশিয়াম প্লাস বলো, এভাবেই তোমাকে ব্যাখ্যা দিতে হবে অনুধাবনের জন্য। এবং এইখানে আমি লিখে দিলাম খ নাম্বার, মানে এই রিলেটেড প্রশ্ন তুমি অনুধাবনে পাবা। ওকে, এটা গেল 4 নাম্বার। এরপর এখানে যেটা বলা হয়েছে 5 নাম্বারে, যে প্রথম আয়নীকরণ শক্তি নাকি দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে কম, আবার দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে নাকি তৃতীয় আয়নীকরণ শক্তি বেশি হবে। মানে প্রথমের চেয়ে দ্বিতীয় বেশি, দ্বিতীয় হচ্ছে তৃতীয় বেশি। এটা কেন হচ্ছে সেটা একটু আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি। মনে করো ম্যাগনেসিয়াম দিয়ে দেখানোর চেষ্টা করি, বা ম্যাগনেসিয়াম দিয়ে দেখানোর চেষ্টা করি, কোনো অসুবিধা নেই। তোমার Mg থেকে যখন একটা ইলেকট্রন বের হয়ে যাবে তখন কিন্তু Mg প্লাস হবে। এবং জাস্ট ধরে নাও, আমি কিন্তু আমার মতো করে বলতেছি, বইয়ের মান দিচ্ছি না। ধরে নাও এখানে আছে প্লাস 400, মনে করো যে 99, জাস্ট এক্সাম্পল ধরে নাও। এবং এখান থেকে যদি আমি Mg প্লাস থেকে যদি আমি আরো একটা ইলেকট্রন বের করি, তাহলে এবার Mg প্লাস প্লাস, অথবা যেটাকে মানুষ Mg2+ বলে, তাহলে নিয়ম অনুযায়ী, এই সংখ্যা অনুযায়ী, এই কথা অনুযায়ী এটা বেড়ে যাবে। ধরে নাও 550 হয়েছে। এখন কথা হচ্ছে কেন হচ্ছে, তাকাই। এখান থেকে যখন একটা ইলেকট্রন অসীমে চলে যাবে তখন ইলেকট্রন থাকলো কয়টা? 11টা। ইলেকট্রন থাকলো কয়টা? 11টা। প্রোটন তো যায়নি, কে গেছে? ইলেকট্রন গেছে। 12 জন মানুষ 11 জনকে টানবে। 12 জন মানুষ 11 জনকে টানবে। এবার এরপরে এটাও যদি চলে যায় ওই পাশে, এরপর থাকলো কয়টা? 10টা বাজে থাকলো নাকি? এই 12 জন মানুষ তখন 10টা ইলেকট্রনকে টানবে। যখন সে স্বাভাবিক অবস্থায় ছিল, যখন সে এই অবস্থায় ছিল, তখন ছিল এরকম 12 জন মানুষ 12টা ইলেকট্রনকে টানছে। যখন এই অবস্থায় ছিল তখন 12 জন মানুষ 11 জনকে টানছে। যখন এই অবস্থায় ছিল Mg++ বা 2+ যেটাকে বলে, তখন তোমার 12 জন মানুষ 10 জনকে টানছে। আমার কাছে যেটা মনে হয়েছে, এর আকর্ষণ বল অনেক বেশি হবে। আমার কাছে যেটা মনে হয়েছে, কেন? 12 জন মানুষ 10 জনকে টানবে, কি টানার মানটা বেশি হবে না? আকর্ষণ বলটা বেশি হবে না? একটু আকর্ষণ বল তুলনামূলক কম হবে, এটার আকর্ষণ বল আরো কম হবে নাকি? তাহলে এই 3 জন মানুষের মধ্যে আকর্ষণ বল সবচেয়ে বেশি কার হবে? এর বেশি হবে না? এই কারণেই আমরা বলছিলাম যে প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে। অনুরূপভাবে যখন আমরা আরো কিছু উদাহরণে যাব, যে প্রথমে দ্বিতীয় হচ্ছে আবার তৃতীয়র বেশি হয়, তো তোমাকে এটা যেটা কাজ করতে হবে, এটাতে এমসিকিউ আসবে, এটা একটু মুখস্থ করতে হবে যে প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি হয়, দ্বিতীয় হচ্ছে তৃতীয় আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়। আমরা যদি হাজারি স্যারের বইয়ের দিকে তাকাই তাহলে একটা ছক দেখতে পাবো, 3.4 সারণী বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তি। তো দেখো এখানে দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তি, ওই যে E1 মানে বোঝানো হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, E2 দ্বারা দ্বিতীয় আয়নীকরণ শক্তি, E3 দ্বারা তৃতীয় আয়নীকরণ শক্তি। এখন চিন্তা করে দেখো তো, তোমার লিথিয়াম 520 প্রথম, দ্বিতীয় 7297, তৃতীয় আয়নীকরণ শক্তি দেখো 11,810। তার মানে বোঝা গেল যে প্রথমের চেয়ে দ্বিতীয়র বেশি, দ্বিতীয় হচ্ছে তৃতীয়র বেশি। এটা আমরা কিন্তু অলরেডি দেখে আসলাম। ব্যতিক্রম আছে বাম থেকে ডানে গেলে কি হয় সেগুলো একটু পরে বলতেছি আমি। এবার চলে আসো তৃতীয় পর্যায়ের, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের। তৃতীয় চতুর্থ পর্যায়ের হাজারি স্যারের বইয়ে প্রথম আর দ্বিতীয় নিয়ে আলোচনা করা হয়েছে, একটু গবেষণা করি। সোডিয়ামের হচ্ছে প্রথমটা 496, দ্বিতীয়টা 4562। তার মানে প্রথম হচ্ছে দ্বিতীয়র বেশি, একথাই ঠিক। আমরা যদি ম্যাগনেসিয়ামের দিকে তাকাই, 738 প্রথমটা, আর দ্বিতীয়টা 1450। তার মানে প্রথম হচ্ছে দ্বিতীয়র বেশি হইল। এরপরে চলে আসো চতুর্থটা, পটাশিয়াম 419, এবং দেখো এখানে দ্বিতীয়টা আছে 3051। তার মানে এইটুকু আমরা শিওর হইলাম যে প্রথম হচ্ছে দ্বিতীয়র বেশি হয়, দ্বিতীয় হচ্ছে তৃতীয়র বেশি হতে পারে। এমসিকিউর জন্য মুখস্থ রাখবো। এখন প্রশ্ন, আমি কি এই মানগুলো মুখস্থ করবো? অ্যান্সার হচ্ছে না।
একবার আসছিল মানগুলো থেকে ভর্তি পরীক্ষায়, এবং সেটা আসছিল অক্সিজেন থেকে। কোথা থেকে আসছিল? অক্সিজেন থেকে মেবি আসছিল, অক্সিজেন থেকে। তো এখন এতগুলো মান তো মনে রাখা সম্ভব না। মনে করো তোমার বললো, মনে করো তুমি অক্সিজেনের দিকে তাকাও, তুমি অক্সিজেনের দিকে তাকাও। ধরে মনে করো যে এক্স নামের একটি মৌল, তার প্রথম আয়নীকরণ শক্তি 1314, দ্বিতীয় আয়নীকরণ শক্তি 3388, এবং তৃতীয় হচ্ছে 5296। এক্স মৌলটি নিচের কোনটি? এখন এইভাবে যদি আসে, আমাদের জন্য কঠিন না একটু? আমাকে মুখস্থ রাখা সম্ভব? মুখস্থ রাখা সম্ভব না। আবার এই মানগুলো আবার বিভিন্ন বইয়ে কম বেশি পাবা, হুবহু এই মানগুলো পাবা না। তুমি যদি সঞ্জিত স্যারের বইয়ের দিকে তাকাও, দেখবা যে মানগুলো একটু কম বেশি আছে, হুবহু মিলবে না। কাছাকাছি যাবে কিন্তু হুবহু মিলবে না। এখন আমার যেটা পরামর্শ, যদি পড়তেই চাও তাহলে অন্ততপক্ষে প্রথমটা আগে পড়ার চেষ্টা করবা। প্রথম আয়নীকরণ শক্তিটা জাস্ট হালকা পাতলা করে মনে রাখার চেষ্টা করবা যদি পড়তে চাও। যেহেতু অক্সিজেনে আসছে, আমরা দেখছি একবারে আসছিল ভর্তি পরীক্ষায়, অক্সিজেনটা একটু 3 স্টার দিতে পারো, অক্সিজেনটা করিও। আর প্রথমটা যদি মনে থাকে তাহলে বাকিগুলো হয়তোবা মনে রাখা সম্ভব হবে, যতটুকু পারা যায় আর কি। দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ের, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে প্রথমের গুলো একটু মনে রাখার চেষ্টা করবা। বিশেষ করে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আর এই পাশে তোমার নাইট্রোজেন, অক্সিজেন, এই 4-5 জনের কয়েকটা মনে রাখলেই হবে। প্রথমটা হওয়ার পরে যদি সুযোগ থাকে, সময় থাকে, তুমি হয়তো শেষেরটাও করতে পারো। মাঝখানগুলো করার দরকার নেই, আর করলেও তোমার মনে থাকবে না। এরপরে চলে আসো এককে। একক কিন্তু বিভিন্ন রকম হতে পারে, যেমন ইলেকট্রন ভোল্ট পার এটম। এটম মানে পরমাণু, একটা পার এটম মানে কি? প্রতি এটমে, প্রতি পরমাণুতে। তাহলে এটা এটিএম না, এটিএম মানে তো চাপ বোঝাই, এটিওএম, এটম মানে পরমাণু, পার এটমে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট পার এটম, অথবা কিলো ক্যালোরি পার মোল, এটাও পেতে পারো, অথবা কিলো জুল পার মোল, এটাও পেতে পারো। কোনটা কাজে লাগবে আমি নিজেও জানি না। কথা কি বুঝতে পারছো? সবগুলি কাজে লাগতে পারে। এককগুলো মুখস্থ রাখবা। এরপরে চলে আসো ব্যতিক্রম। এই ব্যতিক্রমের এখানে তুমি 3 স্টার দিবা। ব্যতিক্রমের এখানে তুমি 3 স্টার দিবা। প্রচুর 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 কাজে লাগবে। আমরা কয়েক জায়গায় ব্যতিক্রম পাবো, দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ে। বাম থেকে ডানে গেলে আমাদের আয়নীকরণ শক্তি কি হয় বলো একটু? আর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়। এই লজিকের ভিত্তিতে লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে কে বেশি হবে? বেরিলিয়াম হবে, তাই না? কিন্তু এইখানে আবার যদি বেরিলিয়াম আর বরনের মধ্যে যাও, কে বেশি হবে? বরন বেশি হবে। এইখানে একটা গন্ডগোল আছে, যে গন্ডগোলটা প্রচুর পরীক্ষায় কাজে লাগে। ব্যাখ্যা করবো একটু পরে। এই লজিকের ভিত্তিতে এই দুজনের মধ্যে নাইট্রোজেন বেশি, এই দুজনের মধ্যে অক্সিজেন বেশি হওয়ার কথা, কিন্তু এখানেও একটা গন্ডগোল আছে, ও না হয়ে এন বেশি হয়। এরপরে সোডিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম বেশি হওয়ার কথা নিয়ম অনুযায়ী, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম বেশি হওয়ার কথা, কিন্তু এখানে হয় এইরকম, ম্যাগনেসিয়াম হয়। সিলিকন ফসফরাসের মধ্যে ফসফরাস বেশি হবে নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী। ফসফরাস আর সালফারের মধ্যে সালফার বেশি হবে নিয়ম অনুযায়ী। গন্ডগোলটা এইখানে আছে। তাহলে আয়নীকরণ শক্তির এই ব্যতিক্রমগুলো থেকে, মানে তুমি যদি আয়নীকরণ শক্তি কিছুই না পড়ো, তাহলে ব্যতিক্রম পড়ে যেতে হবে, এতটাই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? তো আমরা এখন এটা ব্যাখ্যা জানার চেষ্টা করব। তো ব্যাখ্যাটা যদি জানতে চাই তাহলে এখানে একটু কথা বলি আমি। যেমন ব্যাখ্যা 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 আমরা অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ কমা স্থিতিশীল, মানে আমি তোমাকে একটা কথা বলি, আমরা অর্ধপূর্ণ বা স্থিতিশীল দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এটা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন? এখন এই যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা তোমাকে আমি ব্যাখ্যাটা দেবো। আমাদের এখান থেকে কিন্তু অনুধাবন আসবে, হ্যাঁ, এখান থেকে প্রচুর অনুধাবন আসে। আমি একটু লিখে দিই যে এখান থেকে এমসিকিউ প্লাস খ নাম্বার, মানে এমসিকিউ অনুধাবন দুইটাই পাওয়া যায়। তো আমরা একটু গবেষণা করি, মনে করো যে এন আর ও নিয়েই গবেষণা করি। মনে করো নাইট্রোজেন, দেখো 1s2 2s2 2p3, অক্সিজেন চিন্তা করো 1s2 2s2 2p4। নিজের বিবেককে প্রশ্ন করো তো, যে এখানে স্থিতিশীল ইলেকট্রন মানে অর্ধপূর্ণ কোনটা? এটাই তো কথা নাকি? এটা তো অর্ধপূর্ণ না, 4। তাহলে স্থিতিশীল কোনটা হবে বলো? 9টা তো পড়ছে সারাটা, এটা বেশি হবে না? তাহলে যেহেতু তুমি বলতেছো এটা বলে স্থিতিশীল, আর বলার কারণও আছে তোমার, সেটা হচ্ছে তুমি জানো যে এখানে 3টা ইলেকট্রন থাকে একটা একটা করে, আর এখানে তুমি জানো এটা স্থিতিশীল না, এবং তুমি জানো যে 1 2 3 এখানে 4, এটা দেখো স্থিতিশীল না, কিন্তু অর্ধপূর্ণ থাকলে স্থিতিশীল হয়। এখান থেকে সহজে একটা ইলেকট্রন আমি অসীমে নিয়ে যেতে পারবো না, কারণ এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে স্থিতিশীল। স্থিতিশীল
স্থিতিশীল, কিন্তু এর ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল নয়। কথা কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে মনে করো জাস্ট এক্সাম্পল, যে মনে করো 50 কিলোজুল শক্তি দিচ্ছ, 50 কিলোজুল শক্তি দিলে তুমি এই যে এই ইলেকট্রনটাকে অসীমে নিয়ে যেতে পারতেছো। তুমি যদি এইখানেও 50 দাও হবে না, বেশি দিতে হবে। তাহলে যদি বেশি দাও কত দিবা, ধরে নিলাম তুমি 80 দিলা, জাস্ট এক্সাম্পল 80 দিছো, তারপরে এই ইলেকট্রনটাকে অসীমে নিয়ে যেতে পারছো। আর এখানে 50 দিলেই তোমার ওইদিকে অসীমে চলে গেছে। তাহলে আয়নীকরণের শক্তিটা কার বেশি হচ্ছে? তাহলে নাইট্রোজেনের বেশি হচ্ছে না? তাকাও, নাইট্রোজেনের বেশি হচ্ছে। তাহলে আমি কার হেল্প নিলাম? এগুলোর হেল্প নিলাম না, এগুলো দিয়েই তোমাকে বাকিগুলোর কাজ করতে হবে। কথাকে বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি? মানে তোমাকে তো আর সব ব্যাখ্যা দিতে হবে না, একবার গরু রচনা না, তোমাকে গরু রচনার মতো বুঝাই বলতে হবে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, যার কে আছে, যেমন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। দেখো আমরা সংক্ষেপে একটা হালকা পাতলা বলবো। ম্যাগনেসিয়াম, তো এইখানে 1s2 2s2 2p6 3s2, আর অ্যালুমিনিয়াম চিন্তা করো একটু, 1s2 2s2 2p6 3s2 3p1। এই দুজনের কথা চিন্তা করো তোরে, 3s2 আর 3p1। এই দুজনের মধ্যে স্থিতিশীল কাকে বলবো তুমি? 3s2 বলবা না? অর্ধপূর্ণ বা পূর্ণের যে বিষয়গুলো, এখানে পূর্ণ অবস্থায় আছে, এখানে অর্ধপূর্ণও নাই, পূর্ণও নাই। তাহলে এই ইলেকট্রনটাকে একটু ধাক্কা মারলে চলে যাবে অসীমে। যদি এখানে একটু ধাক্কা মারলে যাবে না, অনেক বেশি দিতে হবে। তাহলে এই দুজনের মধ্যে কাকে বলবা তুমি? দেখো, ম্যাগনেসিয়াম। তাহলে ঘুরে ফিরে কিন্তু আমি এগুলো দিয়ে ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু ওই বারবার আমাকে পড়তে হবে বিষয়টা এমন না কিন্তু। তাহলে এটা হচ্ছে স্থিতিশীল কাঠামো, এটা স্থিতিশীল কাঠামো নয়। আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, যার কে আছে, মনে করি যে ফসফরাস সালফার আছে, ফসফরাস সালফার এটা দিয়ে দেখাই দিচ্ছি আমি, এটা চড়াই বুদ্ধি। আর যেমন ফসফরাস কত 15, তাহলে 3s2 3p3, নাকি কথা বলো, 3p3। আর সালফার এখানে তোমার যেটা হচ্ছে 3p4, কথা বলো 3p4। তাহলে বলো তো যে এই দুজনের মধ্যে এটা স্থিতিশীল কিনা? এটা হচ্ছে স্থিতিশীল, স্থিতিশীল কাঠামো। ওই যে 3p3, আর এটা হচ্ছে স্থিতিশীল কাঠামো নয়, 4 এটা স্থিতিশীল কাঠামো নয়। তাহলে নিজের বিবেককে প্রশ্ন করো, অল্প একটু হিট দিলেই এখান থেকে একটা ইলেকট্রন তুমি সরাইতে পারবা? এখান থেকে সরানো সম্ভব না, অনেক বেশি দিতে হবে। ওই তাপটাই নাকি বলে মানুষ আয়নীকরণ শক্তি বা প্রথম আয়নীকরণ শক্তি। অবশ্যই পি এর বেশি হবে। তাহলে দেখো এখানে পি এর বেশি হচ্ছে। অনুরূপ ভাবে তুমি কিন্তু এই যে বেরিলিয়াম, বোরন টরন যা আছে আর কি, তুমি কাজ করতে পারো। যেমন বেরিলিয়াম নিয়ে যদি চিন্তা করো, দেখো তো 1s2 2s2 4 আর কি, 4 সবাই জানে। এরপরে বোরন, বোরন কত 5 না? তো 1s2 2s2 2p1। তোমার নিজের বিবেককেই প্রশ্ন করো, স্থিতিশীল কাঠামো কোনটা? এইটা হচ্ছে স্থিতিশীল কাঠামো না? অর্থপূর্ণ বা পূর্ণের বিষয়গুলো চিন্তা করো, এটা হচ্ছে স্থিতিশীল কাঠামো নয়। তাহলে একটু তাপ দিলে, একটু হিট দিলে চলে যাবে অসীমে, কিন্তু এটা তো যাবে না, একটু বেশি দিতে হবে, কিন্তু এরই বেশি হবে, এটাই স্বাভাবিক। দেখো বেরিলিয়ামের বেশি দেখাচ্ছি। প্রথম কাজ মুখস্থ করবা, বুঝাবুঝি পরে। কার কম, মানে এই ব্যতিক্রম কয়েকটা মুখস্থ করবে 4 জায়গায়, 1 2 3 4, 4টা বক্স একবার না বুঝে মুখস্থ করবা। তারপরে তুমি ধীরে ধীরে বুঝবা। কারণ না বুঝে মুখস্থ করলে এমসিকিউতে কাজে লাগবে, বুঝে বুঝে মুখস্থ করলে অনুধাবনে কাজে লাগবে। আশা করি বুঝতে পারছো। এর নাম হচ্ছে ব্যতিক্রম। আমরা অর্থপূর্ণ বা স্থিতিশীল এগুলো দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা চলে আসি আরেকটা পয়েন্টে। এখানে যেটা বলা হয়েছে যে সম ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে, ঠিক আছে, সম ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে। তার আগে আমি চিন্তা করো, গত ক্লাসে আমরা পরমাণুর আকার যখন আলোচনা করছিলাম, তখন এরকম একটা শব্দ ব্যবহার করছিলাম আমি দ্বিতীয় পর্বে, যে সম ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা বেশি হলে আকর্ষণ বল বেশি হয়, আকর্ষণ বল বেশি হলে আকার কমে যায়। বলা হয়েছে কিনা আকারের এখানে? তাহলে আকর্ষণ বল বেশি হলে আমাদের চিন্তা করো, আকর্ষণ বলের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক কেমন? সমানুপাতিক। কথা বলো, সমানুপাতিক না? সমানুপাতিক। তাহলে প্রোটন সংখ্যা বেশি হলে আকর্ষণ বল বেশি হবে, আর আকর্ষণ বল বেশি হলে আমাদের আয়নীকরণ শক্তিও বেশি হবে, যেহেতু দুইজনের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। এটা আবার কেমন কথা, একটু দেখান তো উদাহরণ। আমি একটু উদাহরণ তোমাকে দেখাচ্ছি, উদাহরণে দেখাচ্ছি। মনে করো যে এখানে Na প্লাস আছে, আর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম 3 প্লাস আছে, জাস্ট এক্সাম্পল অ্যালুমিনিয়াম 3 প্লাস। তুমি জানো যে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 10টা, এখানেও ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, এখানে প্রোটন সংখ্যা হচ্ছে তোমার 11টা, এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 13টা, প্রোটনটা এই 13টা। চিন্তা করো সম ইলেকট্রন বিশিষ্ট কিনা এরা, এরা কিন্তু সম ইলেকট্রন বিশিষ্ট, আমি দেখতে পাচ্ছি এরা কিন্তু সম ইলেকট্রন বিশিষ্ট। তাহলে এই রুলস অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, প্রোটন সংখ্যা বেশি হলে আকর্ষণ বল বেশি হয়। তাহলে এই দুজনের মধ্যে আকর্ষণ বল কার বেশি হবে? অ্যালুমিনিয়াম 3 প্লাস। আকর্ষণ বল যদি বেশি হয়
তাহলে এদের আয়নীকরণ শক্তি বেশি হবে। কেন বলি একটু, আয়নীকরণ শক্তি মানে তো ইলেকট্রন নিয়ে যেতে হবে। আয়নীকরণ শক্তি মানে কি, ইলেকট্রনটা নিয়ে যেতে হবে অনেক দূরে, অসীমে নিয়ে যেতে হবে। তো আকর্ষণ বলে যদি বেশি হয়, কেমনে সহজে নিয়ে যাবো, আমাকে তো অনেক বেশি কাহিনী করতে হবে, অনেক বেশি শক্তি দিতে হবে। এই লজিকের ভিত্তিতে এর আয়নীকরণ শক্তির মানটা কি হয়ে যায় বলো, এর আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়ে যায় অ্যালুমিনিয়াম 3+ এর। আচ্ছা, এটা তো আপনি আয়ন দিয়ে বোঝাচ্ছেন, পরমাণু দিয়ে বোঝান তো, পরমাণু আয়ন একসঙ্গে। জি, দুইটা আমি দেখাচ্ছি। মনে করো এখানে নিয়ন আছে আর হচ্ছে সোডিয়াম প্লাস আছে, জাস্ট এক্সাম্পল ধরে নাও। তো এখানে তোমার ইলেকট্রন সংখ্যা 10 পাবা, এখানেও তুমি ইলেকট্রন সংখ্যা কিন্তু 10ই পাবা। এখানে কিন্তু প্রোটন সংখ্যা 10 পাবা, এখানে কিন্তু প্রোটন সংখ্যা 11 পাবা। তাহলে তো আমাদের হেডলাইনের সাথে মিল আছে। তো দেখো, সম ইলেকট্রন মানে সমান ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে, আমরা পরমাণু নিয়েও চিন্তা করতেছি, আয়ন নিয়েও চিন্তা, দুইটাই একসঙ্গে আছে, দুটো একসঙ্গে আছে। তাহলে এই লজিকের ভিত্তিতে আকর্ষণ বল কার, এর বেশি হবে না? এর বেশি হবে। এর যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে ওর কি হবে, আয়নীকরণ শক্তিও বেশি হবে। এটা নিয়ে কথা বলার কিছু নেই, আমার কিছু নেই। ওকে, এটা গেল আমাদের 8 নাম্বার পয়েন্ট। 8 নাম্বার পয়েন্ট। এরপরে দেখো এখানে 9 নাম্বার, সম ইলেকট্রন ছাড়াও পরমাণু বা আয়ন যদি থাকে তাহলে কি হবে। সম ইলেকট্রন ছাড়াও, সম ইলেকট্রন ছাড়াও যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই রিলেটেড প্রশ্নের ক্ষেত্রে আমি তাকাবো কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের সাথে মিলতেছে কার। এই রিলেটেড প্রশ্ন তুমি অ্যাডমিশনে পাবা, তো বোর্ডে তো পাবা না, এটা তো ঠিক, অ্যাডমিশনে পাবা। কাছাকাছি কোথায় পাচ্ছ তুমি, দেখো তো এখানে তুমি নিয়ন পাচ্ছ কিনা, নিয়ন পাচ্ছ না। তাহলে কাছাকাছি কারো যদি নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিল পাওয়া যায়, তার মানটা হবে অনেক বেশি, তার মান অনেক বেশি। তাই এখানে একটা কথা আমি লিখে দিতে চাচ্ছি, কথাটা হচ্ছে এরকম, ইলেকট্রন ত্যাগ করার পর, ইলেকট্রন ত্যাগ করার পর অষ্টক, ইলেকট্রন ত্যাগ করার পর অষ্টক পূর্ণ হলে সেখান থেকে ইলেকট্রন বের করা অনেক কঠিন, অনেক কঠিন। এমনকি নিষ্ক্রিয় গ্যাসের চেয়ে কঠিন, নিষ্ক্রিয় গ্যাসের চেয়েও কঠিন, নিষ্ক্রিয় গ্যাসের চেয়েও কঠিন। এটা আবার কেমন কথা। আচ্ছা, আগে এই ক্রমটাই আমরা দেখাই। আগে এটা তো আচরণ করছে নিয়নের মতো, তাই না। আগে আমরা এই মানুষগুলো স্বাভাবিক ক্রম দেখাই, একটু স্বাভাবিক ক্রম। বাম থেকে ডানে গেলে তুমি জানো যে বাড়ে নাকি, সবচেয়ে কম কার হবে, সোডিয়াম। সোডিয়ামের পর ওই পাশে কি আছে, ম্যাগনেসিয়াম 2+, তো নিয়ে কাজ করবো না, এটা পরে কাজ করবো। তারপর সোডিয়ামের পর কি আছে, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম বেশি হবে। তারপরে কি হবে, সিলিকন হবে। তারপরে হবে তোমার Mg2+, Mg2+। তুমি জানো Mg2+ কার মতো আচরণ করে, নিয়নের মতো আচরণ করে। কথা কি বুঝতে পারছো কিনা আমি জানি না। তো এখানে আমি আরো একটা উদাহরণ দিতে পারবো, অবশ্য আরো একটা উদাহরণ দিতে পারবো। তুমি খালি তাকাও যে কি কি বললাম। ইলেকট্রন ত্যাগ করার পর অষ্টক পূর্ণ হলে বা অষ্টক প্রবণতা অর্জিত হলে সেখান থেকে আরো একটা ইলেকট্রন ত্যাগ করা, বের করা অনেক কঠিন, এমনকি সেটা নাকি নিষ্ক্রিয় গ্যাসের চেয়েও কঠিন। তো আমরা একটা উদাহরণ দিতেই পারি। আমরা কোথায় দেবো উদাহরণটা, এইখানেই দিই তাহলে, জায়গা শর্ত। যেমন মনে করো যে সিলিকন আছে, সালফার আছে, সোডিয়াম প্লাস আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে। এটাও পরীক্ষা আসছিল, এই অপশনগুলো আমার মনে আছে, আমি তোমাদের ভর্তি পরীক্ষা আসছিল, আমার মনে আছে, তাই তোমাকে আমি দিলাম। ইলেকট্রন ত্যাগ করার পর অষ্টক প্রবণতা অর্জিত হলে এই দুইটা এমনিতেই বাদ, এমনিতেই বাদ। ত্যাগ করার পর এও অষ্টক পূর্ণ হয়েছে এবং নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়েছে, এও অষ্টক পূর্ণ হয়েছে। কথা বলো ঠিক কিনা, অষ্টক পূর্ণ হয়েছে। এখন উত্তর, এখন এই দুইটার মধ্যে খুঁজে বের করতে হবে। এখন আমরা তো এই পয়েন্ট পড়ছি, সম ইলেকট্রন বিশিষ্ট, সম ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা বেশি তার আকর্ষণ বল বেশি। ইলেকট্রন 10, ইলেকট্রন 10, প্রোটন 11, প্রোটন 13। আকর্ষণ বল কার বেশি হবে, অ্যালুমিনিয়াম। তাহলে এরই আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে। মানে প্রশ্নটা আসতে পারে এরকম করে যে এই চার, মানে একটি ইলেকট্রন বের করা কঠিন কার জন্য, এই 4টা অপশন দিলে ওরা, তুমি কি বলবা তাহলে, অ্যালুমিনিয়াম 3+ বলবা না, বলতে হবে কিন্তু। যেমন এই অপশন ছাড়াও আরো একটা অপশন ছিল, আমার কিন্তু জানা আছে, আমার জানা আছে বিধায় আমি কিন্তু দিতে চাচ্ছি। যেমন
সেম প্রশ্ন কিন্তু, যে একটি ইলেকট্রন বের করতে কার বেশি শক্তি লাগে। যেমন ক্লোরিন আর্গন ছিল, Cl মাইনাস ছিল, Na+ ছিল, তারপর তোমার অ্যালুমিনিয়াম 3+ ছিল। মানে এই দুই টাইপের অপশন আমি পাইছি দুই টাইপের প্রশ্নে, অ্যাডমিশন প্রশ্ন ব্যাংকে। এখন চিন্তা করে দেখো, ইলেকট্রন ত্যাগ করার পর অষ্টক পূর্ণ হলে, ত্যাগ না করেই অষ্টক পূর্ণ, এমনিতেই বাদ। ত্যাগ না করে না, ত্যাগ ওই গ্রহণ করেই অষ্টক পূর্ণ, এটাও বাদ। তাহলে এই দুইটা এমনিতেই বাদ গেল, এই দুইটা এমনিতেই বাদ গেল, গেছে কিনা? যে এখানে যেমন হয়েছিল আর কি, এমনিতেই বাদ। তাহলে আলোচনা হবে এই দুজনের মধ্যে, আর এই দুজন তো আমরা আলোচনা করেই আসলাম যে সময় ইলেকট্রন বিশিষ্ট ঘটনা ঘটছে এখানে। তাহলে উত্তর তুমি কাকে বলবা? অ্যালুমিনিয়াম 3+। আশা করি বুঝতে পারছো আমি কি বোঝাচ্ছি। দেখো, এমনকি নিষ্ক্রিয় গ্যাসের চেয়েও বেশি, বাংলা কথা লেখা হয়েছে কোথায়, নিষ্ক্রিয় গ্যাসের চেয়েও কঠিন, কঠিন বা বের করা খুব কঠিন, হ্যাঁ ওইটাই আর কি। এই কারণে আমি আর্গনটাও নিলাম না, কিন্তু মানুষ কিন্তু ঠান্ডা মেজাজে আর্গনটাই দেখাবে। কেন? কারণ সে জানে যে নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি অনেক সবচেয়ে বেশি হয়, এই কারণে সে কিন্তু আর্গনই দেখাবে। কথা বুঝতে পারছো? তাহলে এই কথাটা কাজে লাগবে, অ্যাডমিশনে কাজে লাগবে, মানে লাগবে। ওকে, তাহলে 9 নম্বর নিয়ে কথা বলার কিছু আমার আপাতত নাই। এরপরে দেখো 10 নম্বর কি বলা হয়েছে, নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হয়। এই লজিকের ভিত্তিতে তুমি অবশ্যই আর্গন দেখাইতে, তাহলে বোঝা গেল। তাহলে কেন বেশি হয় এটা নিয়ে কথা বলার কিছু নাই। নর্মালি তুমি দেখো যে আমাকে তো ইলেকট্রন নিয়ে করতে হবে, নিয়ে যাইতে হবে অসীমে, এ তো এমনিতে স্থিতিশীল অবস্থা থাকে, থাকে না? 8টা করে থাকে, তো স্থিতিশীল অবস্থা থাকে। এই কারণে নর্মালি আমরা বলবো যে এর আয়নীকরণ শক্তিটা বেশি হয়, আয়নীকরণ শক্তিটা বেশি হয়। ঠিক আছে, এরপরে চলে আসো ওই যে কি বলে 9 নম্বর, কতটা, 11 নম্বরে এখানে আমি সক্রিয়তা আর আয়নীকরণ শক্তির মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখাইছি। মূলত এটা কিন্তু তোমার ধাতুর জন্য প্রযোজ্য, এটা ধাতুর জন্য প্রযোজ্য। অর্থাৎ ধাতুর ক্ষেত্রে যার আয়নিক সক্রিয়তা বলতে কি বোঝাচ্ছি আমি, সক্রিয় বলতে বোঝাচ্ছি যে তাড়াতাড়ি অন্যের সাথে বিক্রিয়া করতে পারে, তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে, যে যেটা বলে আর কি, অনুবাদ অনেকভাবে করা যায়। তো ইলেকট্রন ছাড়লেও তাড়াতাড়ি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে ধাতুর জন্য, ইলেকট্রন গ্রহণ করলেও তাড়াতাড়ি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে কার জন্য? ও ধাতুর জন্য। গ্রহণ গ্রহণ কারা করবে? ওরা করবে। 17 নম্বর ওই বা ওই পাশের যারা আছে আর কি, ধাতুর জন্য বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বেশি হয়। বেশি যদি হয় তাহলে সক্রিয়তা কম হবে। এই কথাটা কিন্তু ধাতুর জন্য প্রযোজ্য, তুমি একটু কষ্ট করে মাথায় রাখতে পারো। পাশাপাশি এটা কিন্তু উল্টা হলে অধাতুর জন্য হয়। কোথায় লিখবো? জায়গা তো শর্ট, এই পাশে লিখি স্টার চিহ্ন দিয়ে। অধাতুর ক্ষেত্রে উল্টো হবে, উল্টো হবে। কাজে কিন্তু লাগবে এটা, এই যে এইটা কাজে লাগবে, অধাতুর জন্য ওটা কাজে লাগবে না, ধাতুর জন্য ওটা কাজে লাগবে। এরপরে চলে আসো আরো কিছু পয়েন্টে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি যে সকল বিষয়ের উপর নির্ভর করে। এখানে মোটামুটি 4টা 5টা মতো পয়েন্ট লিখছি আমি। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট লিখছি, সাইজ যত বেশি হবে, মানে আকার যত বেশি হবে, আয়নীকরণ শক্তির মানটা নাকি তত কমে যাবে, এবং এটা নাকি গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এটা আবার কেমন কথা, আমি 1 নাম্বারটা এখানে ব্যাখ্যা করতেছি। তো সাইজ যত বেশি হবে, তুমি চিন্তা করো উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে যত নিচে যাবে তত আমাদের সাইজ কি হবে? সাইজ বৃদ্ধি পাবে। সাইজ বৃদ্ধি পেলে কি হয়? আকর্ষণ বল কমে যাবে। আকর্ষণ বল যদি কমে যায় তাহলে তোমার এখানে কি বলা যায়? আয়নীকরণ শক্তি তো তোমার কম হওয়ার কথা। জি, আয়নীকরণ শক্তি কমে যাবে, যেটা আমরা জানি কিন্তু এফ এর সাথে আয়নীকরণ শক্তি সম্পর্ক সমানুপাতিক। তাহলে এই যে উপর থেকে নিচে, এটা তো গ্রুপ ভিত্তিকে বলা যাচ্ছে, তাই তো আমি গ্রুপ ভিত্তিক লিখছি এখানে, গ্রুপ ভিত্তিক সম্পর্ক। সুতরাং 1 নাম্বার নিয়ে কথা বলার আমার কিছু নেই। আমি 2 নাম্বার নিয়ে কথা বলতে চাচ্ছি একটু, যে নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে আয়নীকরণ শক্তির মানটা তত বেশি হবে। এটা পর্যায় ভিত্তিক সম্পর্ক আমি বোঝাচ্ছি। আমরা চিন্তা করি বাম থেকে ডানে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে আমাদের সাইজ কি হয়? সাইজ কিন্তু মোটামুটি ছোট হয়ে যায়। ছোট হয়ে যায় কেন? সেটা তো আমরা কিছু অনেকে বলছি, প্রোটন সংখ্যা বেশি হয়। আর প্রোটন সংখ্যা মানে কি? প্রোটন মানে কি? সেখানে কে থাকে? সেখানে প্রোটন পজিটিভ জিনিস থাকে। প্রোটন মানে কি থাকে? পজিটিভ জিনিস থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের কার্যকর বা নিউক্লিয়াসের কার্যকর চার্জ যত বেশি হবে আয়নীকরণ শক্তির মান তত বেশি হবে। অর্থাৎ প্রোটন সংখ্যা যত বেশি হবে আমাদের
আকর্ষণ বল ইলেকট্রন টেনে ধরার যে বিষয় আর কি, আকর্ষণ বলটা তত বেশি হবে। তাহলে প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে। মানুষ বলবে কেন নিউট্রনও তো থাকে, নিউট্রনের কোনো নাই, চার্জ নাই, ওটা নিয়ে কাজ করে লাভ নেই। তাহলে নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে, মানে প্রোটন সংখ্যা যত বেশি হবে, আমাদের আকর্ষণ বল তত বেশি হবে। আর আকর্ষণ বল যত বেশি হবে, লেখা আছে দেখো, আমাদের আয়নীকরণ শক্তির মানটাও তত বেশি হবে। তো এটা আমরা পর্যায়ভিত্তিক সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা করতেছি, পর্যায়ভিত্তিক, এই যে বাম থেকে ডান মানে পর্যায়ভিত্তিক নিয়ে চিন্তা ভাবনা করতেছি। এরপর 3 নাম্বার পয়েন্টে দেখো কি বলা হয়েছে, পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল যুক্ত পরমাণুর অধিক সুস্থিতির কারণে পর্যায়ভিত্তিক সম্পর্কের ব্যতিক্রম ঘটে। এটা নিয়ে কথা বলবো না, এটা নিয়ে কথা বলবো না, এই কারণে কথা বলবো না। কথা কি বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি? এখানে কি ব্যতিক্রম ঘটছে কিনা? পর্যায়ভিত্তিক, আর আমরা কাজ করছিলাম তো নাকি? শুধু এইটুকু বলবো যে NS2 NP, কি বলবো, NS2 NP3 NP6 ND, তোমার 5 ND10 NF7 NF14 স্থিতিশীল কাঠামো অর্জন করে এরা। এটা নিয়ে কথা বলার কিছু নেই, তুমি তোমার মতো করে পড়ে নিবা। এরপরে 4 নাম্বার দেখো, এখানে 4 নাম্বার বলা হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা নাকি 4 নাম্বার বলা হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? n দ্বারা প্রকাশ করে, তাই না? তো চিন্তা করো একটু, n এর মান যত বেশি হবে, আমি আবারও বলতেছি, গুণগত রসায়নে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা আলোচনা করছি, এটা নিয়ে কথা বলার কিছু নেই। n যত বেশি হবে, চিন্তা করো একটু, যারা ক্লাস করছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়? সাইজ বোঝায়। কি বোঝায়? সাইজ। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আকৃতি বোঝায়, আলোচনা করছি ওইখানে, শেপ বোঝায়। তাহলে n যত বেশি হবে, সাইজও তত বেশি হবে। আশা করি বুঝো নেই, কোনো অসুবিধা নেই। দেখো আমরা এই পাশে লিখি, n এর মান 1 মানে একটা কক্ষপথ, n এর মান 2 মানে দুইটা কক্ষপথ, n এর মান 3 মানে 1 2 3 তিনটা কক্ষপথ। কথা তো ঠিকই আছে রে, n এর মান যত বেশি হচ্ছে সাইজ তত বেশি হচ্ছে, আর সাইজ যত বেশি হবে আকর্ষণ বল তত কম হবে, আর আকর্ষণ বল যত কমে যাবে তত আমাদের আয়নীকরণ শক্তি কমে যাবে। কথা ঠিক কিনা বলো? আবারও চিন্তা করো একটু, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বেশি হবে, আমাদের আকার তত বেশি হবে, আকার যত বেশি হবে, আমাদের আকর্ষণ বলের মানটা তত কমে যাবে, আর আকর্ষণ বল যত কমে যাবে আয়নীকরণ শক্তির মানটা তত কমে যাবে, কারণ সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার এখানে ব্যাপার স্যাপার আছে। মানে এগুলো আমরা দিলাম কেন? উচ্চতর দক্ষতামূলক অ্যান্সারের জন্য, যে আয়নীকরণ শক্তি কোনটির উপর নির্ভর করে না। এভাবে আসতে পারে, হাজার এসে এতগুলো তথ্য লিখে নেই, তো একটা পয়েন্ট লিখছে শুধু। ওকে, এরপরে 5 নাম্বার পয়েন্ট, আবরণী প্রভাব। আমরা কিন্তু অলরেডি এফ ব্লক টপিকে আবরণী প্রভাব নিয়ে আলোচনা করছিলাম। যার নাম আবরণী প্রভাব, তার নাম আচ্ছাদন প্রভাব, তার নাম হচ্ছে শেল্ডিং ইফেক্ট। তো শেল্ডিং ইফেক্ট সম্পর্কে আমরা সেখানেই আলোচনা করছি, ওই যে এফ ব্লক টপিক আলোচনা করছি। শেল্ডিং ইফেক্ট মানে আমরা যেটা বুঝাচ্ছিলাম, আমি সংক্ষেপে যদি আরেকটু বলি, কোথায় বলবো, এখানে বলি, বিষয় দিয়ে পরে। মনে করো যে এখানে আমি বলছিলাম বোধহয়, এখানে নর্থ পোল আছে, এখানে সাউথ পোল আছে, একটা চুম্বক, এখানে আরো একটা চুম্বক নিয়ে আসছে আমি, এখানে তোমার নর্থ পোল, এটা সাউথ পোল। অবশ্যই তোমার এই দুইজনের মধ্যে কি হবে বলতো? আকর্ষণ হবে। এবার একটা বাধা দেওয়ার চেষ্টা করলা, হবে? আকর্ষণ করবে না, এটা একটু মাথায় রাখতে হবে। তো এই যে বাধা দিচ্ছি, এটাকে আমরা বলবো শেল্টিং আবরণী প্রভাব, বা একটা ছাতা দিয়ে, একটা স্তর দিয়ে আবরণ। তুমি একটু চিন্তা করতে পারো, ওই যে পেঁয়াজ আছে না, পেঁয়াজ যখন আমরা কাটি দেখি অত একটা শেপ থাকে, একটা গোল 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 অনেকগুলো থাকে। তার মানে মাঝখানটা তুমি চিন্তা করো নিউক্লিয়াস। আমি তো পেঁয়াজ আঁকতে পারবো না, এই যে তুমি চিন্তা করো, এই যে পেঁয়াজের মাঝখানে এটা থাকে, তারপর এখানে অনেকগুলো এইভাবে থাকে। তার মানে তোমার এই পেঁয়াজের এই যে ভাঁজগুলো আছে, তার সবার বাইরে একটা মনে করো ইলেকট্রন আছে। এখন এই ভাঁজগুলোর কারণে এই ইলেকট্রন কি আর আগের মতো, মানে যেভাবে আকর্ষণ পাওয়ার কথা সেভাবে পাবে কি? না। আমরা সেই সময় সোডিয়াম দিয়ে মনে উদাহরণ দিয়েছিলাম। এটা কি হবে? মনে করো এটা নিউক্লিয়াস চিন্তা করো, এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। ধরে নাও পটাশিয়াম, এটা জাস্ট এক্সাম্পল। এখন পটাশিয়াম এর বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, হ্যাঁ, তার মধ্যে তো এখানে আরো 2টা পাওয়া যায়, এখানে 8টা পাওয়া যায়, 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে 10, এখানে আরো 8টা পাওয়া যায়, 1 2 3 4 5 6 7 8, 8টা পাওয়া যায়। এখন
এই যে ভিতরের যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলো ছাতার মতো একবার ঘিরে ধরে থাকে। এই কারণে বাইরের যে ইলেকট্রনটা সেটা কিন্তু একে ফিল করতে পারে না খুব একটা। বাইরের ইলেকট্রনটা মনে করে আমাকে বোধহয় একটা প্রোটনই আকর্ষণ করতেছে, কিন্তু এখানে যে কয়টা প্রোটন আছে, কয়টা আছে প্রোটন, 19টা। এই লোকটা বুঝতে পারে না কেন এই যে মাঝখানে কেউ আছে, মাঝখানে কেউ আছে, এটাকে বলে আবরণী প্রভাব। আচ্ছা, ধরে নিলাম আবরণী প্রভাব এখানে অনেক বেশি, তার মানে আকর্ষণ বল কম, কথা বোঝা গেল। আকর্ষণ বল কম, তাড়াতাড়ি চলে যেতে পারবে ওই পাশে। বোঝা গেল আবরণী প্রভাব যত বেশি হবে আকর্ষণ বল কম হবে, আর আকর্ষণ বল কম যদি হয় সহজেই ইলেকট্রন ত্যাগ করা সম্ভব হবে, তার মানে আয়নীকরণ শক্তিটা কমে যাবে। আমরা এই জিনিসটা লিখতে চাচ্ছি, একটু এই জিনিসটা লিখতে চাচ্ছি এখানে। তাহলে আবরণী প্রভাব মানে অনেক নাম দেওয়া যায়। তাহলে আবরণী প্রভাব, আবরণী প্রভাব, আবরণী প্রভাব যত বেশি হবে বুঝে নিতে হবে আমাদের আকর্ষণ বল কম। কার? ওই যে নিউক্লিয়াস এবং শেষ ইলেকট্রন, আকর্ষণ বল কম। আকর্ষণ বল কম হলে সহজে ইলেকট্রনটা অসীমে যাবে, তার মানে আকর্ষণ বল যেহেতু কম আর এর সাথে সমানুপাতিক কাহিনী আছে, তাহলে আকর্ষণ বল কম হলে আয়নীকরণ শক্তিও কমে যাবে, আয়নীকরণ শক্তি কমে যাবে। কথা বুঝতে পারছো? আমি জানি না, এটা একটু কষ্ট করে মনে রাখা উচিত কিন্তু। তো এই হচ্ছে আবরণী প্রভাব বা আচ্ছাদন প্রভাব বা শেল্ডিং ইফেক্ট, মানে এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু কাজগুলো করতে হয়। আশা করি বুঝতে পারছো। আমরা এখন এক্সট্রা ইনফরমেশনে চলে আসলাম। তো এক্সট্রা ইনফরমেশনে যে কাজটা লাগবে সেটা হচ্ছে, একটা প্রশ্ন আসছিল সিকের রুয়েটে। সিকের রুয়েট এটা কি? সিকে আবার কি? চুয়েট, কুয়েট, রুয়েট, তিনটা মিলে একটা গুচ্ছ। কথা বুঝতে পারছো? তো এই টাইপের এই জায়গাগুলোতে প্রশ্নগুলো মেডিকেলের চেয়েও কঠিন হয়, ভার্সিটির চেয়েও কঠিন হয়, বোর্ডের চেয়েও কঠিন হয়। এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। এখানে বলা হয়েছে প্রথম আয়নীকরণ শক্তির ক্রম কোনটি হবে। তো বেশ কয়েকটা অপশন ছিল, আমাকে এটাকে রাইট ধরতে হবে। এটাকে রাইট ধরবো কেন সেটার ব্যাখ্যা তোমাকে আমি দিচ্ছি ধীরে ধীরে। আমাদের এম ও মলিকুলার অরবিটাল বা আণবিক অরবিটাল নামে একটা টপিক আছে, থিওরি আছে, যে থিওরিটা বড় ক্লাসে পড়ানো হয়, ইন্টারমিডিয়েট ক্লাসে সেভাবে আলোচনা করা নাই বললেই চলে। এই থিওরি দিয়ে এটা ভালো করে ব্যাখ্যা দেওয়া যায়। তো আমরা বাঁচার জন্য ওই ব্যাখ্যায় না গিয়ে আরো একটা সহজ ব্যাখ্যা আছে, আমরা সেই ব্যাখ্যাতে চলে আসতেছি। কিভাবে ব্যাখ্যা করা যায় দেখো। আয়নীকরণ শক্তি মানে কি? এখান থেকে মনে করো এক্স নামের একটা মৌল সর্ববহিঃ স্তর থেকে একটি ইলেকট্রন অসীমে নিয়ে যাইতে হবে। যে পরিমাণ শক্তি দিব সেটা দেখে আয়নীকরণ শক্তি বা প্রথম আয়নীকরণ শক্তি। যদি আয়নীকরণ শক্তি বলে কখনো কোনো কোনো অপশনে বা এমসিকিউতে, ধরে নেব উনি কি বুঝাচ্ছে, আমাকে প্রথম আয়নীকরণ শক্তি বুঝাচ্ছে। চিন্তা করো, এর তো ইলেকট্রন চলে গিয়ে এর ঘটনা ঘটছে, তার মানে এর আকর্ষণ বল বেশি। আকর্ষণ বল বেশি না? চিন্তা করো একটু এরকম করে, তুমি চিন্তা করো এন এ আর এন এ প্লাস দিয়ে চিন্তা করো একটু, আকর্ষণ বল এই দুজনের মধ্যে কার বেশি হবে? এন এ প্লাস এর আকর্ষণ বল বেশি হবে এর তুলনায়, এর তুলনায় নাকি? এর তুলনায়। তো এটা যদি আকর্ষণ বল বেশি হয়, এখান থেকে ইলেকট্রন নিয়ে যাওয়া কঠিন হবে না? তাহলে যে পরিমাণ শক্তি এখানে দিব তার চেয়ে বেশি পরিমাণে দিতে হবে না? দিতে হবে। আর ওই পরিমাণ শক্তিটাকে বলি আমরা আয়নীকরণ শক্তি। এই লজিকের ভিত্তিতে কে বেশি হবে? এন এ প্লাস। এই লজিকের ভিত্তিতে তোমার যতগুলো প্লাস ক্লাস পাবা তুমি অপশন ও টু প্লাস, মানে এই প্লাস গুলো আগে রাখবা তুমি, দ্বিতীয়ত নিরপেক্ষটাকে রাখবা, তৃতীয়ত এখানে একটা এক্সট্রা ইলেকট্রন ঢুকে আছে, ধরে নাও এখানে এন এ মাইনাস ঢুকে আছে, জাস্ট এক্সাম্পল, মানে যদিও সম্ভব না, অনেক কষ্ট হয় ঢুকাইতে। তো এখানে ধরে নিলাম এর ইলেকট্রন আমি দিচ্ছি একটা নেগেটিভ হয়ে আছে, তো এক্সট্রা ইলেকট্রন চাইলে সে তাড়াতাড়ি বের করে দিতে পারবে, এক্সট্রা ইলেকট্রন চাইলে সে তাড়াতাড়ি বের করে দিতে পারবে। তাহলে ক্রমটা কি দাঁড়াইলো? প্রথমে পজিটিভ দাঁড়াইলো, তারপরে নিরপেক্ষ দাঁড়াইলো, তারপরে নেগেটিভ দাঁড়াইলো। তো এই টাইপের প্রশ্ন যেহেতু আমরা সিক্রেট 20-21 পাচ্ছি, তার মানে ভবিষ্যতে যে পাবো না তার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। এই কারণে এরকম আরো কিছু উদাহরণ হতে পারে, আরো আরো কিছু এক্সাম্পল, যেমন সিএল মাইনাস, সিএল মাইনাস, সিএল, সিএল প্লাস, তারপরে যদি কিছু মনে করে দিলাম এন এ মাইনাস, এন এ, এন এ প্লাস, তারপরে এন টু মাইনাস, এন টু, তারপরে এন টু প্লাস, তারপর কি হইতে পারে? শুধু ও থাকতে পারে, ও মাইনাস, শুধু ও থাকতে পারে, ও প্লাস থাকতে পারে। মোটামুটি বেশ কয়েকটা উদাহরণ লিখছি আমি, বা আরো কিছু থাকতে পারে অবশ্য, যেমন এফ মাইনাস, এফ থাকতে পারে, এফ প্লাস থাকতে পারে। এখন পরীক্ষা আসছে 20-21,
ভবিষ্যতে হয়তো এগুলো থেকে করতে পারে বা এই রিলেটেড কারো মাধ্যমে করতে পারে উনি। কথা বুঝতে পারোনি? তাহলে তোমাকে এই এমসিকিউটা ভালো করে কষ্ট করে মনে রাখতে হবে। আরো কিন্তু অন্যভাবে ব্যাখ্যা দেওয়া যায়, অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দেয়। যেমন আমি আরেকটা তোমাকে ব্যাখ্যা দিচ্ছি, সেটা হচ্ছে এই পাশে লিখি আমি। এই যে এখান থেকে O2 মাইনাস যদি একটা ইলেকট্রন বের করে দেয়, মানে তার এক্সট্রা একটা ইলেকট্রন আছে না, একটা বের করে দিল, বের করে দিয়ে নিশ্চয়ই নিরপেক্ষ হবে। এবার এই নিরপেক্ষ থেকে আরো একটা বের করতে যাচ্ছে, আমার মন চাইলো, এবার এটা হবে, হবে। এখন এইখান থেকে এইখানে আসতে 2 মোল অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না, তাহলে একে রাখবো আমি আগাই, এরপরে মাঝখানে রাখবো নিরপেক্ষটাকে মাঝখানে রাখবো, আর তার এই পাশে রাখবো আমি নেগেটিভটাকে। দেখো ঘটনা তাই ঘটছে। তুমি এটা দিয়েও মনে মনে চিন্তা করতে পারো, অথবা যে কিছু কিছু মনে করতে প্লাস মাইনাস ব্যাখ্যা দিলাম সেটাও ব্যাখ্যা দিতে পারো। মানে যেভাবে ব্যাখ্যা দাও না কেন, তোমার তো আসবে এমসিকিউ, তুমি এমসিকিউ গুলো কষ্ট করে একটু বুঝে রাখার চেষ্টা করবো আর কি। এরপরে চলে আসি 2 নাম্বার পয়েন্টে। এটা গেল 1 নাম্বার, এটা 2 নাম্বার পয়েন্টে আসি। আয়নীকরণ শক্তি কার বেশি, এরকম একটা প্রশ্ন আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 11-12-তে, এখানে ক্লোরিন আর ক্লোরাইড আয়ন। তো এই লজিকের ভিত্তিতে তুমি যদি এটার দিকে তাকাও, তাহলে কার বেশি হবে? পরমাণুটার হবে, ক্লোরিন পরমাণুটার হবে। কিন্তু একাধিক রাইটারের বইয়ে, নামগুলো বলতেছি না, বেশ কয়েকটা রাইটার, 3টা রাইটারের বইয়ে আমরা দেখছি ওরা উত্তর দিছে Cl মাইনাস, এবং যুক্তি হিসেবে দেখাইছে আর্গনের মতো দেখাচ্ছে এই কারণে। কিন্তু এটা সঠিক ব্যাখ্যা হবে এরকম না। আমি একটু এটা মিশাই দিচ্ছি, জায়গা লাগবে, একটু মিশিয়ে দিচ্ছে। তো এখানে আমরা যদি গবেষণা করে দেখি, এর কিন্তু প্রথম আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ শক্তির কিছু মান পাবো, সেই মানগুলো দেখলেই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব। তো আমরা যদি মানগুলোর দিকে তাকাই, এটা হচ্ছে ক্লোরিনের প্রথম আয়নীকরণ শক্তির মান কিলোজুল পার মোল 1251.2, আর ক্লোরাইড আয়নের 349 কিলোজুল পার মোল। এখন এই মানগুলো দেখে বুঝতে পারতেছি যে কার আয়নীকরণ শক্তি বেশি হতে পারে। কার হতে পারে? Cl এর হতে পারে, মানে ক্লোরিন পরমাণু হতে পারে। এটাই হচ্ছে সঠিক এবং সহি উত্তর। এর বাইরে যারা উত্তরগুলো দিচ্ছে Cl মাইনাস, তারা রেফারেন্স বিহীন কথাবার্তা বলছে এবং আইডিয়া করে অ্যান্সার দিছে। এই অ্যান্সারটা গ্রহণযোগ্য হবে না। সারা ওয়ার্ল্ডে আমাদের এই অ্যান্সারটাই নেওয়া হচ্ছে, আন্তর্জাতিকভাবে যদি গবেষণা করি আমরা এটাই পাবো। এরপরে চলে আসো আয়নীকরণ শক্তির ব্যবহার। যেমন বাম থেকে ডানে গেলে মৌলগুলোর ধাতব ধর্ম থেকে অধাতব ধর্ম বৃদ্ধির ব্যাখ্যা কিন্তু এখান থেকে দেওয়া যায়। তুমি একটু জাস্ট একবার চোখ বুলাবা, এত বেশি কাজে লাগবে না। 2 নাম্বার পয়েন্ট, সক্রিয়তাকেও নাকি ব্যাখ্যা করা যায়। যেমন ধাতুর জন্য এবং নিষ্ক্রিয় গ্যাসের জন্য, আমি এখানে কি দিব, কমা দিয়ে 18 নাম্বার লিখে দিচ্ছি, গ্রুপ 18, গ্রুপ 18, গ্রুপ 18। মানে আমাদের ধাতুর জন্য বলো বা নিষ্ক্রিয় গ্যাসগুলোর জন্য আয়নীকরণ শক্তি যার বেশি হবে, সক্রিয়তা তার কম হবে। গ্রুপ 18 এবং ধাতুর জন্য, কারণ আমরা জানি যে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি ওদেরই হয়, 18 নাম্বার গ্রুপের মৌলগুলোরই হয়। আর যদি অধাতুর জন্য চিন্তা ভাবনা করি, তাহলে আয়নীকরণ শক্তি যার বেশি হবে, সক্রিয়তা তার বেশি হবে। কেন? সক্রিয়তা বলতে কি বোঝাচ্ছি আমি? সক্রিয়তা বলতে বোঝাচ্ছি আমি যে ধাতুর ক্ষেত্রে যে তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারে বা যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে, আর অধাতুর ক্ষেত্রে যারা ইলেকট্রন নিতে পারে, এটাকে আমরা সক্রিয়তা বোঝাচ্ছি। যদি কখনো ধাতু অধাতু কারো নামই উল্লেখ না থাকে এমসিকিউতে, অপশনে, তখন ধাতু মনে করে কাজ করবো। অপশনে কিছুই বলা নেই কার সক্রিয়তা, ধাতুও নাই অধাতু, নামটা উল্লেখ করা নেই উনি, তখন তুমি ধাতু মনে করে কাজ করতে যাওয়া। এটা টেকনিক দিলাম আমি এমসিকিউ। এরপর 3 নাম্বার, বিজারণ ক্ষমতা। সাধারণত আয়নীকরণ শক্তি আর বিজারণ ক্ষমতার মধ্যে ব্যস্তানুপাতিক বা উল্টা বিপরীত সম্পর্ক। আয়নীকরণ শক্তি যার বেশি হবে, বিজারণ ক্ষমতা তার কমে যাবে। যদি এটা বেশি হয়, এটা তাহলে তার কমে যাবে সাধারণত। কিন্তু 4 নাম্বার, যোজ্যতা স্তরের ইলেকট্রন নির্ণয় করা যায় কিভাবে? যেমন এই যে লিথিয়ামের আয়নীকরণ শক্তি, মানে প্রথম আয়নীকরণ শক্তির 5.4 ইলেকট্রন ভোল্ট, যদি দ্বিতীয় আয়নীকরণ শক্তি দেখি 75.6 ইলেকট্রন ভোল্ট। এটা দ্বারা কিভাবে বুঝবো আমি যোজ্যতা স্তরের ইলেকট্রন? যোজ্যতা স্তরের ইলেকট্রন মানে সবার বাইরের কক্ষপথের ইলেকট্রন। চিন্তা করি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি মানে আমাদের প্রথম আয়নীকরণ, মানে লিথিয়াম প্লাস থেকে, মানে আমি বলতেছি কি লিথিয়াম থেকে তো লিথিয়াম প্লাস সহজে হইল, এইখান থেকে আরো একটা ইলেকট্রন নিয়ে লিথিয়াম প্লাস প্লাস করা খুবই কঠিন। কেন? অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, এই পরিমাণ শক্তি দেওয়ার প্রয়োজন সহজে পারি না আমরা। তো এখান থেকে আমরা বুঝে নিই যে লিথিয়ামের সবার বাইরে কয়টা আছে? একটা আছে। আশা করি বুঝে নিই, আবারও বলতেছি। যেমন আমরা আলোচনা করে আসছি সোডিয়াম নিয়ে,
তুমি জানো যে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অনেক বেশি, যার কারণে সহজে এখান থেকে Na+ থেকে আরো একটা ইলেকট্রন বের হয়ে Na++ হতে পারে না, সহজে হতে পারে না। হতে পারে সহজে না। তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি যদি বেশি বোঝায়, আমি ধরেই নেই যে তার কক্ষপথে মূলত একটা ইলেকট্রন আছে। আবার দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান যদি বেশি হয়, তাহলে আমি ধরেই নিব যে তার যোজ্যতা স্তরে একটা ইলেকট্রন থাকবে। কারণ কি, ওটা বের হওয়ার পরে দ্বিতীয়বার আরো একটা বের হইতে সহজে পারে না, এটাই প্রমাণ করে। তাহলে এর বেশি মানে এটা হতে পারলেও এটা সহজে হতে পারে না, আর এটা যদি হতেই পারে তো একটা ইলেকট্রন বের করা হতে পারে। এই কারণে আমরা বলে দিলাম যে যোজ্যতা স্তরের ইলেকট্রন নির্ণয় করা যায়। ওকে, তুমি কিন্তু একবার রিডিং চোখ বলাবা, কিন্তু পরীক্ষাতে আসে শুধু কার আয়নীকরণ শক্তি বেশি কার কম, এভাবে আসে। এরপরে 5 নম্বর পয়েন্ট এখানে আসতেছে আমি, যে সোডিয়ামের আয়নীকরণ শক্তি 495 কিলোজুল পার মোল। আয়নীকরণ শক্তি মানে প্রথম আয়নীকরণ শক্তি, আমি সংক্ষেপে এখানে লিখতেছি আশ, সংক্ষেপে লিখতেছি এটা। আর ক্লোরিনের কিন্তু 1254। দেখো তো, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। যদি দুইজনের আয়নীকরণ শক্তির মান একবারে অনেক পার্থক্য হয়, অনেক পার্থক্য থাকে, সেই ক্ষেত্রে তারা মূলত আয়নিক যৌগ গঠন করতে পারবে। তারা মূলত আয়নিক যৌগ গঠন করতে পারবে। তারা মূলত আয়নিক যৌগ গঠন করতে পারবে কখন? যখন দুইজনের আয়নীকরণ শক্তির মানের পার্থক্যটা অনেক বেশি হয়। দেখো, কেবল 495 ডাবলেরও বেশি। এই কারণে এই টাইপের মৌলগুলোর ক্ষেত্রে তারা পরস্পরের সাধারণত আয়নিক যৌগ গঠন করে, যেমন NaCl হিসেবে তৈরি হয়। এবার যদি এরকম ক্ষেত্রে আসি যে প্রায় কাছাকাছি, বহুত মিলবে না, প্রায় কাছাকাছি, যেমন কার্বন 1086 কিলোজুল পার মোল আর হাইড্রোজেন 1312 কিলোজুল পার মোল, প্রায় কাছাকাছি, কিন্তু 100, 200, 300 কম বেশি। এদের ক্ষেত্রে সমযোজী যৌগ গঠিত হয়। এদের ক্ষেত্রে সমযোজী যৌগ গঠিত হয় যদি পার্থক্যটা কম থাকে। বুঝে নিও একটু। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি, এখানে তো এক্সাম্পল ছিল সোডিয়াম ক্লোরাইড, এখানে হতে পারে CH4, হতে পারে CH2 ডাবল বন্ড CH2 ইথিন, হতে পারে ইথাইন, হতে পারে HC ট্রিপল বন্ড CH হতে পারে। দেখো, আমি কিন্তু CH এর বাইরে উদাহরণ দিতে পারবো না, তো আমি যখন CH লিখছি শুধু, এই কারণে CH নিয়ে উদাহরণ দিচ্ছি। যদি অন্য কাউকে লিখতাম তাহলে অন্য কারো উদাহরণ দিতাম আমি। তো এই টাইপের যৌগগুলো তুমি জানো, জৈব যৌগ 9, 10 একটু হলে পড়ছো, তো এরা কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। ছিল না 9, 10 বলে নেই স্যারেরা, জৈব যৌগগুলো কোন বন্ধনে? সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এটা গেল 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টে আসো। আয়নীকরণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তি আর ক্ষার ধর্মের সম্পর্কের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে উল্টা সম্পর্ক। আয়নীকরণ শক্তি কম মানে ক্ষার ধর্ম বেশি। এবার চিন্তা করি একটু, বাম থেকে ডানে গেলে আমাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, তো সবচেয়ে কম কার? গ্রুপ 1, 2 এর, গ্রুপ 1 এর। আর আমরা জানি গ্রুপ 1, 2 গুলো কি কি অম্লীয় না ক্ষারীয়? গ্রুপ 1, 2 গুলো অম্লীয় না ক্ষারীয়? ক্ষারীয়। তাহলে আমি আবারও বলতেছি, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, তাহলে কম কার? গ্রুপ 1, 2, গ্রুপ 1, 2 এর। তাহলে গ্রুপ 1, 2 এর যদি আয়নীকরণ শক্তি কম হয়, তাহলে তার ক্ষার ধর্ম বেশি হবে। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে কথা তো ঠিকই আছে, ভবিষ্যতে কাজে লাগতে পারে। মানে আমরা এইভাবে যদি কোনোদিন প্রশ্ন আসে যে আয়নীকরণ শক্তির ব্যবহার হয় নিচের কোনটি বা নয় নিচের কোনটি, এগুলো পড়লে আশা করা যায় কেউ ঠেকাইতে পারবে না। এরপরে তাকাও আরেকটা পয়েন্ট, যেসব মৌলের পরমাণুর আয়নীকরণ শক্তির মান উচ্চ, এটা আবার কি বোঝাচ্ছে? তাকাও, বাম থেকে ডানে গেলে যে বেশি হয়, ধরে নাও ক্লোরিন বেশি, আরো ওই পাশে যাও আর্গন বেশি, এই লজিকের ভিত্তিতে বাম থেকে ডানে গেলে কি বেশি হয় না? বেশি হয়। যেসব মৌলের পরমাণুর আয়নীকরণ শক্তির মান উচ্চ, মানে বেশি আর কি, এরূপ পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হওয়া কি খুব কঠিন কিনা বলতো? খুব কঠিন। তারা নিজেদের মধ্যে পরস্পরের সাথে যুক্ত হয় অথবা অন্য কোনো অধাতব মৌলের পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। এরা আয়নিক বন্ধন গঠন করতে পারে না। আশা করি বুঝো নাই, আমি একটু সহজ করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার কি বলছে, তারা নিজেদের মধ্যে পরস্পরের সাথে যুক্ত হয়। তো নিজেদের মধ্যে যদি পরস্পর যুক্ত হয়, জায়গা আসলে দেখাতে পারতেছি না, দেখো তো 17 নম্বর চিন্তা করো, Cl2, 17 নম্বর চিন্তা করো, Cl2 হতে পারে না? নিজেদের মধ্যে তৈরি হয় নাই Cl। দেখো তো F2 তৈরি হয়েছে কিনা নিজেদের মধ্যে, Br2 তৈরি হয়েছে কিনা নিজেদের মধ্যে, হয়েছে কিন্তু। এবার যদি আরেকটু ওই দিকে যাই, 18 নম্বরের দিকে যাই, 18 নম্বরের মধ্যে কি হ্যালো ইয়াগুলো আছে না, হ্যালো নিষ্ক্রিয় গুলো আছে না? তো এই নিষ্ক্রিয় গুলো অন্যের সাথে, দেখো তো এখানে কি বলা হয়েছে, অথবা অন্য কোনো অধাতব মৌলের সাথে, অন্য কোনো অধাতব মৌলের সাথে, যেমন নিষ্ক্রিয় চিন্তা করো, আর অধাতব মৌল তো হ্যালোজেন, সাথে
কোন বন্ধনে আবদ্ধ হবে? এই যে যৌগগুলো জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, এরা কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। কোন বন্ধনে আবদ্ধ আছে? সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এরা কিন্তু সমযোজী, এরাও সমযোজী। এই তিনজন মানুষের সমযোজী কিন্তু, অর্থাৎ এরা নিজেদের মধ্যে হয়েছে আর ওরা অন্য কারোর সাথে হয়েছে আর কি, এটাই বলা হয়েছে। তো এই কথাটা তুমি একটু কষ্ট করে মাথায় রাখার চেষ্টা করবা, হাজার বইয়ে নেই। এরপরে নতুন একটা শব্দ পাইছি আমরা, হট নিউজ নাম দিচ্ছি আমি। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে একটা আমি টেকনিক বা শর্টকাট যাই বলো না কেন কিছু লিখছি আমি। তো এখানে মূলত আমি 5টা গ্রুপ নিয়ে কাজ করতেছি। সেটা হচ্ছে এ উপশ্রেণীর গ্রুপ, বি উপশ্রেণীর না, এ উপশ্রেণীর। যেমন এখানে চিন্তা করো একটু, 1A মানে গ্রুপ 1 বুঝাচ্ছি আমি, রোমান সংখ্যা 2A মানে গ্রুপ 2 বুঝাচ্ছি আমি, রোমান সংখ্যা 3A মানে আমি গ্রুপ 13 বুঝাচ্ছি। পর্দা সারণী তাকালে বুঝতে পারবা কিন্তু গ্রুপ 13। এরপরে রোমান সংখ্যা IVA মানে আমি 15 বুঝাচ্ছি, 14 বুঝাচ্ছি, এবং রোমান সংখ্যা VA মানে আমি 15 বুঝাচ্ছি। তার মানে এখানে আলোচনা করতেছি আমি 1, 2, 13, 14, 15 নম্বর গ্রুপের। এবং এখানে আমি আলোচনা করতেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আয়নীকরণ শক্তি। মূলত আমাদের কাজে লাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটাই তো, এর বেশি তো কাজে লাগে না সাধারণত। আর আমাদের হাজার স্যারের বইয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শুধু আলোচনা করা আছে। এরপরে দেখো কি বলা হয়েছে। আচ্ছা, আমি আমার বাংলা কথাগুলো পড়ে যাই, আগে আমি এখানে আসি বাংলা কথা পড়ে। মনে করো গ্রুপ 1, গ্রুপ 1 কি সোডিয়াম না? গ্রুপ 1 সোডিয়াম। আর ফসফরাস কত নাম্বার গ্রুপে আছে? 15। বা আমরা যদি এ উপশ্রেণী নিয়ে চিন্তা করি, 5A বলতে পারি না আমি? 50 শ্রেণী তাকালে বুঝতে পারবা 5A বা 15। নিয়ম হচ্ছে প্রথমটা দিয়ে তো বোঝা যাবে না, দ্বিতীয়টা দিয়ে বোঝা যাবে। যততম গ্রুপ বলবে তার দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা তৃতীয়, মানে যেটা বলবে আর কি, দ্বিতীয়, তৃতীয়, তারটা হবে সবচেয়ে কম এবং তার আগেরটা হবে সবচেয়ে বেশি। তার আগে কে আছে? ম্যাগনেসিয়ামের আগে কে আছে? সোডিয়াম আছে। দেখো সোডিয়ামকে সবচেয়ে বেশি রাখছি, এই কথাটা লেখা হয়েছে। দেখো বলা হয়েছে যততম গ্রুপ তততম মৌলের, যততম গ্রুপ তততম মৌলের আয়নীকরণ শক্তির ক্ষেত্রে মানটি সর্বনিম্ন হবে এবং তার আগের গ্রুপের আয়নীকরণ শক্তি সর্বাধিক হবে। ম্যাগনেসিয়ামের আগে কে আছে? সোডিয়াম আছে, তারটা সর্বাধিক হবে। এবং প্রথমটা দিয়ে বোঝা যায় না, দ্বিতীয়টা দিয়ে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো ম্যাগনেসিয়াম লিখছি আমি, ম্যাগনেসিয়ামের পরে কে আছে? যা আছে তুমি বসাই দিলাম। অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে, ফসফরাস আছে, কিন্তু তার আগেরটাকে বেশি দেখাইতে হবে। এরপর তৃতীয় নাম্বার চলে আসো। তো তৃতীয় নাম্বার কে থাকে? অ্যালুমিনিয়াম। তৃতীয় মানে কি? থ্রাইস এ যেটাকে বলতেছি আমি, যেটাকে আমরা নর্মালি বলে থাকি 13 নাম্বার গ্রুপ যেটাকে বলি। যেহেতু 13 বলা হয়েছে বা 3A বলা হয়েছে, তাহলে এর কম হবে। এবং এর আগেরটা, এর আগে কি আছে? ম্যাগনেসিয়াম, এর আগেরটা হবে সবচেয়ে বেশি। দেখো তারপর তুমি সিরিয়ালি যাও, সমস্যা নেই। যদি ব্যতিক্রম থাকে সেটা হিসাব আলাদা। যেমন অ্যালুমিনিয়ামের পরে কি আছে? সিলিকন, ফসফরাস লিখে দিলাম। এরপরে তারপরে তোমার কি করতে হবে? তারপরে সোডিয়াম মানে তোমার তো ম্যাগনেসিয়াম লিখতেই হবে। এখন বাকি থাকলো কে? সোডিয়াম বাকি থাকলো, এই কারণে সোডিয়ামকে এখানে ঢুকাই দিচ্ছি আমি। আবার বলতেছি, অ্যালুমিনিয়াম তো হবে, ম্যাগনেসিয়ামও হবে। এরপর তুমি সিরিয়ালি যাবা, সিলিকন যাবা, ফসফরাস যাবা। আর কে বাকি থাকলো? সোডিয়াম ঢুকে দিলাম। এটা কখন? যখন তৃতীয় আয়নীকরণ শক্তির ক্রম যাবে। তৃতীয়, আমরা পরে আসছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যদি চতুর্থ চাই, চতুর্থ মানে কি? IVA বা তোমার 14 যেটাকে বলি আমরা। তাহলে সিলিকন হবে সবচেয়ে কম, সিলিকনের আগেরটা কি আছে? অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি। এই দুটোকে ঠিক রাখবো, ঠিক রাখছি। এখন সিরিয়ালে যাও। ফসফরাস, তো ফসফরাস, সিলিকনের পর তো ফসফরাসই আছে। তারপরে কে আছে? আর তো ওই পাশে কেউ নাই, আছে? এবার শুরু থেকে স্টার্ট করো। সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এভাবে যাব কখন? চতুর্থ যখন হবে। এবার পঞ্চমে আসো, মানে 15 যেটাকে বলি আমরা। 15তে ফসফরাস আছে, তাহলে ফসফরাস হবে সবচেয়ে কম। তার আগে কিন্তু আছে সিলিকন, সিলিকনকে সবচেয়ে বেশি দেখাইছি আমি, এই দুইটাকে লিখছি। এখন আমি বাকিগুলোকে সিরিয়ালি সাজার চেষ্টা করব। তো ফসফরাসের পরে তো আর নাই, ফসফরাস তো সর্বোচ্চ 15। আমরা তো 15 বা যে 5 নিয়ে তো সর্বোচ্চ কাজ করতেছি। যেহেতু এই দুটো ঠিক রাখছি, এবার সিরিয়ালে তুমি যাও। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। মানুষ প্রশ্ন করবে কেন ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে তো ইয়া ছিল, ব্যতিক্রম ছিল, ছিল না? প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ছিল, এটার ক্ষেত্রে ছিল না। আয়নীকরণ শক্তি বা প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ছিল। যেমন এইখানে প্রথমে আসলাম, এবার প্রথমে আসি। দেখো এখানে নিয়ে কথা বলার কিছু নেই, এটা আমরা অলরেডি আলোচনা করেই আসছি। প্রথমটা আলোচনা করা হয়েছে না, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তারপর ছিল না
তো সেখানে আমরা কি দেখছিলাম, এই যে এখনো লিখে দিচ্ছি আমি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আমরা কি এইখানে গন্ডগোল পাইছিলাম না, আর এইখানে গন্ডগোল পাইছিলাম না, মনে আছে তো এখনো? তো এই দুজনের মধ্যে কে হবে আগে? আর নিয়ম অনুযায়ী তো এ হওয়ার কথা ছিল, নিয়ম অনুযায়ী এ হওয়ার কথা ছিল, হবে না? হবে কে? ফসফরাস। তো চিন্তা করে দেখো এখানে, তো আমি এই জায়গাতে গন্ডগোল পাকাইছি। নিয়ম অনুযায়ী তো তোমার ম্যাগনেসিয়াম হওয়ার কথা, ম্যাগনেসিয়াম না হয় অ্যালুমিনিয়াম হচ্ছে নাকি? সরি, নিয়ম অনুযায়ী অ্যালুমিনিয়াম হওয়ার কথা, অ্যালুমিনিয়াম না হয় ম্যাগনেসিয়াম হচ্ছে, সেটা কিন্তু লিখছি আমি। সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম লিখছি আমি, তারপরে সরি অ্যালুমিনিয়াম লিখছি আমি, তারপরে ম্যাগনেসিয়াম লিখছি আমি, তারপর সিলিকন লিখছি আমি, তারপরে ফসফরাস লিখছি আমি। তো এখানে বলা হয়েছে গ্রুপ 1 এর মৌলের সময় সবচেয়ে কম, এইভাবে প্রত্যেকটাই লিখছি। 2 এর সবচেয়ে কম, 3 এর সবচেয়ে কম। এখন তোমার যে প্রশ্ন, এগুলো না পড়লে কি আমি নাম্বার পাবো না? অ্যান্সার হচ্ছে অবশ্যই নাম্বার পাবা। আমরা যেটা আলোচনা করে আসছি দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ের ব্যতিক্রম, ওটা বললেই তুমি যুদ্ধ করতে পারবা। এই জিনিসগুলো আমাদের, এই জিনিসগুলো আমাদের, আমি কোথাও লিখে দিচ্ছি, এই জিনিসগুলো আমাদের এনআই মানে নট ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমাদের নট ইম্পর্টেন্ট। অতএব মাথা, এনআই মানে নট ইম্পর্টেন্ট, মাথা নষ্ট করার কোনো দরকার নেই। যতটুকু পারো তুমি একটু দেখে নিবা, গবেষণা করবা, এ জানার জন্য দিলাম, আর তেমন কিছু আমি দিচ্ছি না, জাস্ট জানার জন্য, আর কিছু না। কথা কি বুঝতে পারছো? আমরা এখন গাণিতিক অংশে চলে যাব। তো এই যে ম্যাথটা দেখতে পাচ্ছি, তো এই ম্যাথে আমাদের বলা আছে যে এইচ এর মানে হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট। একটা কথা বলছিলাম বোধহয় যে একক অনেকগুলো হতে পারে। কি কি হতে পারে? ইলেকট্রন ভোল্ট পার এটম, এটিওএম, এটিওএম বাংলায় প্রতি পরমাণু। এটিএম মানে চাপ, কিন্তু এটা এটম বোঝাচ্ছে আমি। তো কেউ যদি এটা নাও দে, তাও আমরা ধরে নেব যে পার এটমে বুঝাচ্ছে। কথা বুঝতে পারছো? দেখো ওরা কিন্তু পার এটম লিখে নেই, ইলেকট্রন ভোল্টই লিখছে। এরপরে দেখো 25 মিলিগ্রাম, আমরা জানি 1 গ্রাম ইকুয়াল 1000 মিলিগ্রাম। 25 মিলিগ্রাম হাইড্রোজেন পরমাণু থেকে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে কি পরিমাণ শক্তি প্রয়োজন? এখন উনি কি বলছে যে কিলো জুল পার মোলে বের করো, জুলে বের করো, কিলো ক্যালোরিতে বের করো, নাম উল্লেখ করে নাই। আমার খুশি, আমি জুলে হোক ক্যালোরিতে, যে আমার যেটা খুশি আমি সেটা বের করতে পারবো। যদি উনি বলতো ক্যালোরিতে, সেক্ষেত্রে ক্যালোরিতে বের করতাম। তো সলিউশনটা হবে এরকম, আমরা জানি, বা আজা লিখলাম আমি, সংক্ষেপে লিখলাম, আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.602 ইন্টু 10 ইনভার্স 19 জুল। 1.602 ইন্টু 10 ইনভার্স 19 জুল, এটা তো আমার জানা থাকতে হবে। এবার এখানে আমি একটু কাজ করব, সেই কাজটা কি? 1.602 ইন্টু 10 ইনভার্স 19, আমি এটাকে 1000 দিয়ে ভাগ করে, 1000 দিয়ে ভাগ করে কিলো জুলে নিয়ে আসবো। এরপরে পার মোলেও নিয়ে আসবো। পার মোল, এক মোলে কতটি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এবার যাহা আসবে, তোমাকে চাপতে হবে, ক্যালকুলেটর চাপো, তোমার রেজাল্টটা এককটা হবে কিলো জুল। এই জুলটাকে আমি কিলো জুলে কনভার্ট করলাম না রে, কিলো জুল পার মোল, কিলো জুল পার মোলে কনভার্ট করতেছি আমি। বলো কত আসবে? 96.488 কিলো জুল পার মোল। আচ্ছা, আমি আবার একটু গবেষণা করব যে কেন হলো, কিভাবে হলো। আচ্ছা, একটু চিন্তা করো তো, 1 কিলো জুল মানে হচ্ছে 1000 জুল। কথা কি বুঝতে পারছো? এখন আমি জুল থেকে যদি কিলো জুলে যাই, আমি 1000 দ্বারা কি ভাগ করবো না? ভাগ কিন্তু করছি। আচ্ছা হইলো, এই কারণে জুলটাকে আমি কিলো জুলে বানাইছি। এখন পার মোল মানে কি? প্রতি মোল। এই পার মোল মানে কি? প্রতি মোল। এক মোলে কতটি থাকে? প্রতি মোল মানে এক মোলে কতটি থাকে? এতটি থাকে না? অ্যাভোগাড্রো সংখ্যক থাকে না? এই কারণে অ্যাভোগাড্রো সংখ্যা আমি গুণ করে দিছি। এবার রেজাল্টটা চলে আসছে আমার কিলো জুল পার মোল, এইটাতে চলে আসছে আমার। ওকে, এখন আমি চাইলে কিন্তু, আমি চাইলে, আমি চাইলে এই জিনিসটাকে তোমার কিলো ক্যালোরি পার মোলও নিয়ে আসতে পারবো। কিভাবে জানো? আমি বলি একটু। 1 ক্যালোরি ইকুয়াল 4.184 জুল, মতান্তরে 4.2 জুল মানুষ বলে থাকে, ঠিক কিনা? বলে। তো আমরা এটা নিয়ে যদি কাজ করি, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে না? ভাগ করো, ভাগ করে নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। 23.061 এরকম কিছু। আচ্ছা, এখন
যেহেতু আমাকে উনি বলে নাই যে কিলো জুল পার মোল না কিলো ক্যালোরি পার মোল, আমি এখন আমার মতো কাজ করতে পারবো, হয় আমি এটা নিয়েও কাজ করতে পারবো অথবা আমি এটা নিয়েও কাজ করতে পারবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়, সেটা আমার ব্যক্তিগত বিষয়। এবার এই যে 13.6 ইলেকট্রন ভোল্ট উনি দিছে, এই মানটাকে আমাকে এইটাতে কনভার্ট করতে হবে। তাহলে তাহলে এইখানে দেখি একটু, এইখান থেকে আমি এখানে আসি, কি হইল? তাহলে তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল কত হইল? 96.488 কিলো জুল পার মোল হইল। এটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে না, এটা নিয়ে কাজ করা যাবে। অতএব কোশ্চিনে ছিল আমার 13.6 ইলেকট্রন ভোল্ট, 96.488 ইন্টু 13.6, 13.6। এখন এইখানে আসবে একটা রেজাল্ট, কত আসে? 1312.2368 কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল। এবার আমাদের এইখানে যাইতে হবে যে 1 গ্রাম এইচ কে, 1 গ্রাম এইচ কে এইচ প্লাস আয়নে কনভার্ট করতে, রূপান্তর করতে করতে লাগে, রূপান্তর করতে লাগে এত কিলো জুল পার মোল। 1312.2368 কিলো জুল পার মোল। অতএব 25 মিলিগ্রাম যেহেতু ছিল, আমি গ্রামে বানাই দিলাম 10⁻³ দিয়ে। এত গ্রাম, মিলিগ্রামটাকে গ্রামে বানালাম এখানেই, এত গ্রাম এইচ কে এইচ প্লাস আয়নে রূপান্তর করতে লাগে। এবার গুণ করতে হবে, 2368 ইন্টু 25 ইন্টু 10⁻³ 32.859 লিখলে হবে, আর লেখা দরকার নেই, কিলো জুল পার মোল। এটাই হবে আমার অ্যান্সার। আমি চাইলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল এত কিলো ক্যালোরি পার মোল এখানেও যাইতে পারতাম এবং তারপর লিখতাম এতই কত, তখন আমার কিলো জুল পার মোলের পরিবর্তে কিলো ক্যালোরি পার মোল রেজাল্ট চলে আসতো এবং এই মানটা অবশ্যই আসতো না, মান চেঞ্জ হয়ে যেত। তখন আমাদের রেজাল্টটা পুরোটা চেঞ্জ হয়ে যাইতো আর কি, যে কিলো জুল পার মোলের পরিবর্তে কিলো ক্যালোরি পার মোল চলে আসতো। অথবা আরো তো বুদ্ধি ছিল, সেটা কি? সেটা হচ্ছে আমি এখান থেকে একবারে করতে পারতাম, এখান থেকে মানে আমি এখান থেকে এখানে না এসে শেষের দিকে এসে আমি কিলো ক্যালোরি পার মোল করে দিলাম, এটাও করা যায়, তাড়াতাড়ি হয়ে যায়। অপশন কি আছে সেটা আমি জানি না, অপশনের উপর ডিপেন্ড করবে আমি কোন এককে করবো। ওকে, তো আমরা কারা এই টাইপের ম্যাথ গুরুত্ব দেবো সেটা বলে যাচ্ছে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব তারা, যারা বোর্ডের জন্য বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে তারা এটা জীবনেও দেখবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা মেডিকেলের প্রিপারেশন নিবে তারাও এটা জীবনে দেখবে না। তৃতীয় কথা, যারা ভার্সিটির প্রিপারেশন নিবে তারাও এটা জীবনে দেখবে না। কারা দেখবে? শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবে তারা অবশ্যই এই টাইপের ম্যাথ প্র্যাকটিস করতে পারো তুমি। ওকে।